নমস্কার, শুভ অপরাহ্ন। সবাই ভালো নমস্কার আছেন স্যার। নিশ্চয়ই? হ্যাঁ স্যার, বলো স্যার। হ্যাঁ নমস্কার গুরুজি, স্যার। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভালো হ্যাঁ আছি। স্যার, বলো। আচ্ছা, ভালো আছি। হ্যাঁ। বাসায় যা। হ্যাঁ? দেখেছি, শোনা দেখেছি। তাহলে মামাদের নিয়ে রিক্সায় নিয়ে যেতে। আমার একটু যাই দেখা নিয়ে আসো দি। হুম। তো দেখুন, সকালে মনে হয় সম্ভবত সবাই ছিলেন ক্লাসে নাকি? চালু করে নাই। কি চালু করে আমি? কেন চালু করে দিছি না? দিছি তো। একদম কারাই। তাই না, দুজন কোথায় গেছে? স্যার রেকর্ডিং স্টার্টে আছে স্যার। তো আমাদের সকালে ক্লাস তো অল্প একটু বাকি রেখে, মানে অল্প একটু করা হয়েছে, আসলে তো কিছুই করা হয়নি, আর আমি তা মুছিও নাই। যে এখন সামান্য সময়, হয়তো ঘন্টা খানেক সময় আমি দিয়ে তারপরে হচ্ছে গুরুজি সময় দিবেন, সেই অনুযায়ী আমি আবার একটু লিভ নেব। এটা হচ্ছে মূল উদ্দেশ্য আর কি। তো সবাই নিশ্চয়ই উপস্থিত হয়েছেন। নিরাপদ বাবু, আপনার মুখে অন্ধকার কেন? নিরাপদ বাবু, হ্যাঁ, সাউন্ড ক্ষমা করে দেবেন। নমস্কার। নিরাপদ বাবু, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তা আপনার শুধু গলাটুক দেখা যাচ্ছে কেন? আপনি কি জলে ডুবে গেছেন? হ্যাঁ, আপাতত জলে ডুবে আছি। আর মুখে লাইট দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ, আপনি প্রেসিডেন্ট স্যারের সাথে কথা বলেন, জরুরি কিন্তু। প্রেসিডেন্ট স্যারের সাথে জরুরি কথা বলবেন। স্যার, আমি একটা বিষয় বলতে চাইছিলাম স্যার। হ্যাঁ বলুন। ওই আমি কি স্যার চাইলে রেকর্ড করতে পারবো স্যার? অনুমতি কি হবে? কি হবে? মানে আমি কি স্যার ক্লাস রেকর্ড করতে পারবো? কেন পারবেন না? পারবেন না, কি হয়েছে? আমি একটা প্রোগ্রাম করছি স্যার, মানে করা যায়। আমি আপনার অনুমতি পেলে হ্যাঁ, হয়তো মানে করবো আর কি। ও তো স্ক্রিন রেকর্ডিং করবেন আপনি। হ্যাঁ, স্ক্রিন রেকর্ডিং স্যার। হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি বিশেষ কোনো সমস্যামূলক আলোচনা হয়, তাহলে কিন্তু ওই রেকর্ডিং থেকে ওইটাকে কেটে বাদ দিতে হবে। এইটা হচ্ছে। আমি কোথাও পোস্ট করবো না স্যার। ও, কোথাও পোস্ট করবো না। তাহলে রেকর্ডিং করার দরকার কি? আপনারা তো ক্লাস পাচ্ছেন নিয়মিত, পাচ্ছেন না নিয়মিত? সব ক্লাসই তো পাচ্ছেন। স্যার, একদিনের একটা ক্লাস বন্ধ হয়েছে মাত্র, একটা ক্লাস রেকর্ডিং এ প্রবলেম হয়েছে, তাই ছাড়া তো আজ পর্যন্ত হয়নি। আজ 2 বছরের মধ্যে রেকর্ডিং এ প্রবলেম একটা দিন হয়েছে মাত্র। আর আমি হচ্ছে এগুলো একটু কম বুঝি, আসলে জ্যোতিষও কম বুঝি, কিন্তু এখন প্রেসিডেন্ট স্যার আর প্রিন্সিপাল স্যার দায়িত্ব দিয়েছেন, তাই না আমার আপনাদের সামনে থাকতে হয়, তাই থাকি। তো আমরা তাহলে আলোচনায় যাই। গুরুজি, সকালে আলোচনা হয়েছিল যে রাশিফল কিভাবে আমরা আজ শিখবো, দৈনিক রাশিফল লেখা এবং জানার পদ্ধতি। তো আপনি একটু খেয়াল করবেন যে আমরা সঠিক পদ্ধতিতে আগাচ্ছি কিনা, এটা একটু খেয়াল করবেন এবং বলবেন, যদি ভুল হয় তাহলে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। এটা হচ্ছে গুরুজির কাছে আমার প্রার্থনা। সুফল বিশ্বাস, সুভাষ চন্দ্র রায়, একটু ভিডিও অন করুন। আচ্ছা, তো আমরা সকালে মিথুন রাশি পর্যন্ত গেছিলাম। তো মিথুন রাশির পরে দেখুন তো যে মিথুন রাশিতে আপনাদের কোনো প্রশ্ন ছিল কিনা, সারা দিনের ভিতর মনে পড়েছে কিনা, বা একটু বলুন তো যে আমরা মেষ রাশির ক্ষেত্রে কি বলেছিলাম, কেন মেষ রাশির আজকের দিন কেমন যাবে, কি বলেছিলাম, কেউ বলতে পারবেন? কিভাবে যাবে বলতে পারবেন? নিরাপদ বাবু ছিলেন? স্যার মেষ রাশির ক্ষেত্রে
হ্যাঁ মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল নিচস্থ রবির সাথে তুলায় বসেছেন, সপ্তমে বসেছেন এবং সমসপ্তম দৃষ্টি করেছেন তার স্বক্ষেত্রে, যার কারণে মাতা থেকে মনোনিকতা হতে পারে। এবং যেহেতু তিনি হ্যাঁ সপ্তমপতি এবং হচ্ছে আপনার লগ্ন, সেক্ষেত্রে তার শারীরিক দিকটি একটু খারাপ হতে পারে। না, অষ্টমপতি এবং মানে রাশি অধিপতি, অষ্টমপতি এবং রাশি অধিপতি হ্যাঁ স্যার। এই সপ্তমে থেকে শনি দৃষ্ট থাকার কারণে কিছুটা অসুবিধা হতে পারে। গুড, এই তো আপনাদের মনে পড়েছে। তো তার সঙ্গে যে ধনভাবে আমাদের রাহু বসেছিল, ধনভাবে রাহু বসে থেকে সঞ্চয়ে তার কিছু বাধা সৃষ্টি করতে পারে। তাছাড়া ধরেন পঞ্চমপতি নিঃস্ত হওয়ার কারণে লেখাপড়ার ক্ষেত্রেও কিন্তু শিক্ষার্থী যারা আছে তাদের কোনো বাধা বিপত্তি এগুলো আসতে পারে লেখাপড়ায়, এগুলো বলেছিলাম নিশ্চয়ই। তাছাড়া অষ্টমে ধনপতি এবং সপ্তমপতি শুক্র বসে আছে অষ্টমে নিধন স্থানে। তো শুক্র বিশেষ করে প্রেম প্রীতি এগুলো দেখে, বা সুখ শান্তি ধন ঐশ্বর্য, তো সেগুলো অনেকাংশে কিন্তু কমাতে পারে, যেহেতু সে সপ্তমপতি আর ধনপতি। তো এই অংশে বিশেষ করে জীবন সাথী বা জীবন সঙ্গী চিকিৎসার্থেও কিন্তু কিছু ব্যয় করাতে পারে, এটি কিন্তু আমরা বলেছিলাম। শুধু মোবাইল রেখে গেছো কেন? তো যাই হোক, এবার আমরা আসি কর্কট রাশি নিয়ে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? তো কর্কট রাশির রাশিতে কিন্তু চন্দ্র বসে আসছে শনির নক্ষত্রে, তো বাদ দিলাম আমরা, এবং শনির দৃষ্টিও কিন্তু তার উপরে রয়েছে, বৃহস্পতির দৃষ্টিও রয়েছে। তাহলে স্বক্ষেত্রগত শনির দৃষ্টি রাশির উপরে পড়েছে, তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে? বিশেষ করে শনির দৃষ্টি পড়েছে, নিঃস্ত বৃহস্পতির দৃষ্টি পড়েছে। বৃহস্পতি কিন্তু ভাগ্যপতি এবং ষষ্ঠপতি, তাহলে বৃহস্পতি সেখানে নিঃস্ত। বৃহস্পতি নিঃস্ত মানে আমরা কিন্তু বলেছিলাম যে একটি লোক ঘুমিয়ে আছে বা হয়তো নিচু হয়ে বসে আছে বা একটু শান্ত হয়ে আছে, তার শক্তি যে একেবারে নেই, সে ওটাকে পরবর্তীতে কভার করবে না এমন কিন্তু কথা নয়। কিন্তু চন্দ্রের উপর যে শনির দৃষ্টি পড়েছে, আর শনির শত্রু হচ্ছে চন্দ্র, এই সম নক্ষত্রে থাকা সত্ত্বেও চন্দ্র মনের কারক গ্রহ। এখানে কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে মনে কষ্ট হতে পারে, মানে মনোকষ্টটা বাড়িয়ে দিতে পারে কোনো না কোনো দিক থেকে। তো সেই যে মনোকষ্টটা বাড়াবে, সেটা কোন দিক থেকে বাড়াবে দেখুন, তার চতুর্থ ভাবে মঙ্গল রবি যুক্ত হয়ে, নিঃস্ত রবি যুক্ত, মানে ধনপতি নিঃস্ত হয়েছেন এবং চতুর্থে মঙ্গল যুক্ত হয়ে বসে আছে। তাহলে মনোকষ্টটা, চতুর্থে মঙ্গল মানে মাঙ্গলিক, যদিও কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে সে মঙ্গল রাজযোগকারক গ্রহ, কিন্তু সে তো মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে চতুর্থে। তাহলে সেখানে নিঃস্ত রবির সাথে যুক্ত হয়ে শনির দশম দৃষ্টি পড়েছে। তাহলে বন্ধু বান্ধবরা তার মনে কষ্ট দিতে পারে, প্রিয় লোকেরা মনে কষ্ট দিতে পারে না, সহকর্মী অংশীদারেরা মনে কষ্ট দিতে পারে, বা মালিক ভাড়াটিয়ার মধ্যকার কলহ বিবাদ বাড়িয়ে দিতে পারে, এগুলো কিন্তু করাতে পারে চতুর্থে। তাছাড়া ধনপতি যেহেতু নিঃস্ত হয়ে চতুর্থে বসে আছে শনি দৃষ্ট হয়ে, তো কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ধন উপার্জন অপেক্ষা ধন ক্ষয়ের মাত্রা বাড়তে পারে। বিশেষ করে কাদের দ্বারা ধন ক্ষয় হতে পারে? হয়তো 5 বন্ধু মিলে খেতে গেলাম, চা খেলাম, বিল হলো 20 টাকা, এইবার বিলটা দিতে হলো এই যার রাশি কর্কট তার, আর বাকি 3 জন বিল দিল না, অর্থাৎ তাদের কিন্তু লাভ হলো, লসটা হলো কর্কট রাশির লোকের। এইসব দিকে কিন্তু লস হতে পারে। আর সপ্তমে শনি মহারাজ নিজ গৃহে বসে আছে ষষ্ঠপতি বৃহস্পতিকে নিয়ে, তাহলে সপ্তম ঘর থেকে আমরা বিবাহ বিবাহিত জীবন এটা বিচার করব। তো যখন বিবাহ বিবাহিত জীবন বা দাম্পত্য সুখ শান্তি আজকের দিনে কেমন থাকবে, তো এটা কিন্তু স্বক্ষেত্রগত শনি আর চন্দ্র শনি নক্ষত্রে থাকার কারণে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিয়ে হতে পারে ঠিক, কিন্তু বিবাহিত জীবনে কিন্তু শান্তি বিঘ্নিত করতে পারে। দৃষ্টি থাকার কারণে স্যার, দৃষ্টি থাকার কারণে, এবং সে অষ্টমপতি থাকার কারণে, শনি তো আবার অষ্টমপতিও, এই দোষের কারণে, তার দৃষ্টি থাকার কারণে, অর্থাৎ এই দাম্পত্য জীবনের সুখ শান্তিটা কিন্তু আজকের দিনে বিনষ্ট করতে পারে। আর একটা দিকে নজর রাখতে হবে, একাদশে রাহু বসে দ্বাদশে তার দ্বাদশ দৃষ্টি দিয়েছে। তো একাদশে রাহু বসে দ্বাদশে তার দ্বাদশ দৃষ্টি দিয়েছে ব্যয়ের ঘরে। তো ব্যয়ের ঘরে, বুধের ঘরে যখন রাহু দৃষ্টি দিয়েছে, তখন অনাকাঙ্ক্ষিত ব্যয়টা বাড়বে। এদিকে ধনপতি নিঃস্ত হয়েও শনিদৃষ্ট হয়ে অনাকাঙ্ক্ষিত ব্যয় বাড়িয়েছে, এখানেও কিন্তু অনাকাঙ্ক্ষিত ব্যয় বাড়িয়েছে। তাহলে দুদিকে নজর রাখলে যদি অনাকাঙ্ক্ষিত ব্যয় বাড়ে, তাহলে নিশ্চয়ই সঞ্চয়ের মাত্রা কমবে।
আয়টা যতটা আয় হবে ততটা তার থেকে ব্যয়ের মাত্রা বেশি হবে। তাছাড়া এখানে যদি আয় ভাব দেখি তাহলে আয় ভাবে তুঙ্গস্থ রাহু বসে আছে, তাই তো? আয় ভাবে তুঙ্গস্থ রাহু, তার মানে প্রচুর আয় করানোর কথা। কিন্তু আয়পতি এবং চতুর্থপতি সে তো আপনার মানে সে রাশির পঞ্চমে বসে আছে, সে তো রাহু দৃষ্ট এবং তুঙ্গস্থ কেতু যুক্ত। তাহলে শুক্রের উপর যে রাহু দৃষ্টিটা পড়েছে, পড়ার কারণে সে আয় উপার্জনের ভাবটা তো খুব বেশি চাঙ্গা করে তুলবে না আজকের দিনে। তাহলে আজকের দিনে আয় উপার্জনটা যতটা চাঙ্গা না করবে, তার থেকে যেহেতু চাঙ্গা হচ্ছে না, তাহলে ব্যয়ের মাত্রা যখন বাড়ছে, হয় সঞ্চয় হাত পড়বে, নয় দেখা গেল আলী আজম সাহেবের কাছ থেকে আমি 2 টাকা ধার নেব, নিয়ে তারপরে চলবো। দিনের শেষে হয়তো বাড়ি ফেরার সময় রিক্সা ভাড়ার টাকাটা দরকার, আজম সাহেবের কাছে বললাম যে আমাকে 10 টাকা দিন, আমি একটু রিক্সায় চলে যাই। এমনটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে ঘটার কথা বা ঘটতে পারে। দেখুন সঠিক এই কর্কট রাশির স্যার কি মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে স্যার? এইবার মায়ের চতুর্থ ঘরে তো মঙ্গল রবি যুক্ত, চতুর্থ থেকে মাতা মিত্র বন্ধু সবই তো চতুর্থ ঘর থেকে বিচার করা হবে, তাহলে এখানে অবশ্যই হবে। এটা আর বলার অপেক্ষা কি আছে? মাতা এবং কন্যা সন্তান, এটা তো অবশ্যই। মানে যে ঘরের আমরা যখন মূল সূত্র হচ্ছে যে রাশিটা বিচার করব যে এই রাশির আজকের দিন কেমন যাবে, তো তার সকল ঘরের দিকে দৃষ্টি রেখে তার ফলাফলটা বলতে হবে। এইবার কয়েকটি নোট রাখুন আপনারা, যেমন কয়েকটি নোট একটু লিখুন। এই মানে দৈনিক রাশিফল লেখার ক্ষেত্রে নোট লিখুন দ্রুত, সবাই কাগজ কলম ধরুন। প্রথম হচ্ছে আমরা রাশি বিচার করব, যে রাশিতে মানে রাশি মানে কি? চন্দ্র। রাশি মানে চন্দ্র, চন্দ্র যে ঘরে থাকবে সেটাই হচ্ছে তার রাশি, এটা হচ্ছে মূল বিষয়। এইবার রাশিতে আমার রাশি মেষ, রাশিতে যদি চন্দ্র থাকে তাহলে, আর মঙ্গল যদি শুভ থাকে, মানে রাশিতে যে রাশি সেই রাশির ঘরে যদি চন্দ্র থাকে আর সেই রাশি অধিপতি যদি শুভ যোগে থাকে, তাহলে মনোবল, জনবল, অর্থবল এগুলো সব বাড়িয়ে দেয়। সাধারণত মনোবল, জনবল, অর্থবল বাড়িয়ে দেয়। এইবার যদি রাশি অধিপতি যদি দুর্বল থাকে বা পাপস্থ থাকে, তাহলে ওই মনোবল, জনবল, অর্থবল নিঃস্ত করে দেবে। মানে মনোবল, শরীর বল, সব শরীর স্বাস্থ্য, মন মানসিকতা সব তো রাশি থেকে। এইবার চন্দ্র যদি গোচরে ধনভাবে থাকে, মানে আমার মেষ রাশি ধনভাবে যদি চন্দ্র থাকে, তাহলে ধন উপার্জনের মাত্রা বাড়িয়ে দেবে, কারণ ধনভাবে চন্দ্র তুঙ্গস্থ হচ্ছে। এইবার ধনপতি যদি পাপস্থ হয় বা ধনভাবে যদি রাহু তুঙ্গস্থ তো আছেই, তাহলে কিন্তু এই ধনভাবে ধনকে গ্রাস করবে এই তুঙ্গস্থ রাহু। এখানে চন্দ্র তুঙ্গস্থ হয়ে কিন্তু আপনার ধন টিকিয়ে রাখতে পারবে না, ও কিন্তু ক্ষয়ের মাত্রা বাড়াবে। দ্বিতীয় ভাবে যখন যাবে, এটা আবার নোট করুন, যে দ্বিতীয় ভাবে যখন চন্দ্র থাকবে রাশির তৃতীয়, তখন দেখবেন যে দ্বিতীয় পতি যদি শুভ থাকে ভাই বোনদের সঙ্গে ভালো মিল থাকবে, আর তৃতীয় পতি অশুভ থাকলে ভাই বোনদের সাথে কলহ বিবাদ হবে। একটা সংক্ষিপ্ত নোট, এটা রাখবেন, না লিখলেও হয়, আপনারা একটু মনে রাখলেও হয়। এইবার যখন চতুর্থ ভাবে চন্দ্র যাবে, কোন রাশির চতুর্থে চন্দ্র কিন্তু কলহকারী পরিবেশ সৃষ্টি করে, মানে কোনো না কোনো ভাবে সে কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা এগুলো জড়াবে চতুর্থ ভাবে গেলে। এবার চতুর্থ পতি যদি রাজযোগ কারক হয়ে ধরুন ভাগ্য স্থানে বসে থাকে, তাহলে কলহ বিবাদ বাঁধিয়ে আমি জিতবো, বা কর্মস্থানে থাকলে কলহ বিবাদে জিতবো, আয় ভাবে থাকলে কলহ বিবাদের ফল আমার পক্ষে আসবে। অর্থাৎ কলহ বিবাদ, মামলা মোকদ্দমা, উৎকট, উদ্ভট, ঝামেলা যাই হোক না কেন, অবশেষে ফলটা আমার পক্ষে আসবে। তাহলে চতুর্থ পতির উপর কিন্তু নির্ভর করবে যে ফলটা চতুর্থে চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করবে, কিন্তু কলহে আমি জিতবো না হারবো এটা চতুর্থ পতির উপর নির্ভর করবে। এবার যদি পঞ্চমে চন্দ্র যায়, তাহলে তখন বিদ্যা শিক্ষা, যে আমাদের বিদ্যা শিক্ষায় কতটা সফল হবে, শিক্ষার্থীরা সেই শিক্ষায় কতটা জয়ী হবে, উচ্চ শিক্ষার দ্বার খুলবে কিনা, শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবে কিনা, পিতার কাছ থেকে ধন সম্পদ সম্পত্তি পাবো কিনা, সেই সঙ্গে পঞ্চম স্থান থেকেও কিন্তু মামলা মোকদ্দমায় জয়লাভ বা পরাজয় এগুলোও কিন্তু নির্দেশ করে। আবার কর্মে বাড়তি দায়িত্ব, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব এটাও কিন্তু নির্দেশ করে। তো এগুলো আমরা পাবো কি পাবো না, এটা পঞ্চমপতির বলবত্তার উপর নির্ভর করবে। এবার যখন আমরা চন্দ্রের
হ্যাঁ স্যার দৈনিক রাশিফলটা কি চন্দ্রের উপর বেশি গুরুত্বপূর্ণ স্যার? অবশ্যই অবশ্যই তাই, চন্দ্রই হচ্ছে রাশি। এইবার চন্দ্র যখন রাশির ষষ্ঠে যাবে তখন কিন্তু রোগ ব্যাধির মাত্রা বাড়িয়ে দেবে। ষষ্ঠপতি যদি এইবার অষ্টমে বা দ্বাদশে থাকে, আর যদি বা পাপ যুক্ত পাপদৃষ্ট থাকে তাহলে রোগ ব্যাধির মাত্রা বাড়বে। আর ষষ্ঠপতি যদি মানে ষষ্ঠে চন্দ্র গিয়ে ষষ্ঠপতি যদি রাজযোগকারক হয় বা ভালো জায়গায় থাকে, তুঙ্গস্থ থাকে, তাহলে রোগ ব্যাধিতে ভুগছিলাম, আমি হাসপাতালে ছিলাম, সেখান থেকে বরং বাড়ি ফিরে আসবো, আমার আরো রোগ ব্যাধি থেকে মুক্ত হবে। আর ষষ্ঠে চন্দ্র গেলে শ্রমিক কর্মচারীরা, যদি ষষ্ঠপতি শুভ থাকে, শ্রমিক কর্মচারীরা আপনাদের অনুরাগী থাকবে বা আপনাদের দিকে আপনাদের জন্য জীবন দিয়ে দেবে, দেওয়ার জন্য চেষ্টা করবে বা কুকুরের মতো প্রভুভক্ত হবে। আর যদি ষষ্ঠপতি অশুভ থাকে তাহলে শ্রমিক কর্মচারীরা আপনার মূলধন গায়েব করে কিভাবে সরানো যায় ডলার খুলে এগুলো কিন্তু তৈরি করবে। আবার ষষ্ঠ ঘর কিন্তু দুর্ঘটনার কাল, বিশেষ করে দুর্ঘটনা, রক্তপাত এগুলোও কিন্তু ষষ্ঠ ঘর ঘটায়। সেই সঙ্গে বিশেষ করে ষষ্ঠ ঘর থেকে আপনাদের গুপ্ত শত্রু, প্রকাশ্য শত্রুরা, যে স্বজনদের সাথে হাত মিলিয়ে বা বন্ধু বান্ধবকে কাছে নিয়ে আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করার কিন্তু এক ধরনের মানসিকতা তার মধ্যে থাকে। এই চন্দ্র যখন গোচরের সপ্তমে যাবে, রাশির সপ্তমে যখন থাকবে, রাশির সপ্তমে থাকবে মানে মকর রাশি, তখন বিবাহযোগ্যদের বিবাহ হতে পারে, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি মিলতে পারে, তারপরে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ ফল প্রদান করতে পারে। যদি সপ্তমপতি অশুভ হয় তাহলে বিয়ের আয়োজন করলাম কিন্তু বিয়ে হলো না, বা দাম্পত্য সুখ শান্তি হওয়ার কথা, সুখ শান্তি হলো না, সুখ শান্তি বিনষ্ট, এটা কিন্তু করতে পারে। এইবার যদি অষ্টমে যখন চন্দ্র যাবে, ধরুন ধনু রাশি, অষ্টমে চন্দ্র যাবে, চন্দ্র নিজগৃহী, কিন্তু নিজগৃহী হলেও সুনির্দিষ্ট, তাহলে অষ্টম ভাব কি হবে? ধনু রাশির অষ্টম ভাব, তাহলে অষ্টম ভাব নিধন স্থান। দেখবেন যে লটারি কাটবে, শেয়ার বাজারে যাবে, জুয়া খেলবে, চুরি চেঁচড়ামি করবে, বা ধরুন অস্ত্র শস্ত্র অবৈধ কাজ বাজে লিপ্ত হবে, সেই লিপ্ত হয়ে তার হাতে হাত করা পড়বে বা কোনো না কোনো দিকে সে বিপর্যয়ের সম্মুখীন হবে। এটা কিন্তু একটা বিশেষ একটা ফ্যাক্টর হয়ে তখন দাঁড়াবে। তো এখানে দেখতে হবে যে অষ্টমে চন্দ্র বসে আছে, এবার অষ্টমপতিও তো চন্দ্র, তো এই অষ্টমপতি চন্দ্র না হয়ে যদি অষ্টমপতি শুক্র হতো, আর শুক্র যদি পাপস্থ থাকতো, তাহলে দেখা যাচ্ছে যে তার ওই পরনারী বা পর স্ত্রীর প্রতি, পরপুরুষের প্রতি একটা নজর থাকতো, সেখানে গিয়ে একটা জড়িঘষি বাঁধিয়ে একটা ঝামেলা তৈরি হতো, বা ধরুন ভ্রমণকালীন চোর সিটিং বাজের খপ্পরে পড়তো, আজম সাহেবের মতো ব্যাগ হারিয়ে যেত, হ্যাঁ এরকম কিন্তু ঘটতো। বা হয়তো পথে একটা দামি মোবাইল পেয়েছি, দামি মোবাইলটা তুলে আনার পরে আমি এনে সিম ঢুকায় চালু করা শুরু করলাম, পুলিশে এসে ই নাম্বার ধরে আমাকে সোজা নিয়ে জেলে চলে গেল। বা হয়তো আমার প্রতিষ্ঠানে এনে একজনে একটা ব্যাগ রেখে গেল, সেই ব্যাগের ভিতর দেখা যাচ্ছে আমাদের দেশের বহুল প্রচলিত যে জিনিস, নেশা জাতীয় জিনিস, এই জিনিস হয়তো ভরা, বস্তা ভরা। এইবার বস্তা ভরা বা ব্যাগ ভরা রেখে গেছে যে স্যার ব্যাগটা একটু রেখে যাচ্ছে, আমি বিকালে নিব। এইবার রেখে গেল, দেখা গেল ব্যাগের ভিতরে সব মাল ভরা। এইবার উনি যে পুলিশকে ইনফর্ম করলো, এসে অমনি আপনাদের ধরে নিয়ে গেল। এই অষ্টম স্থান কিন্তু এই সব জিনিস ঘটাবে। এইবার নবম স্থানে যখন, নবম ঘরে যখন চন্দ্র যাবে রাশির নবমে, তখন কিন্তু ভাগ্য আপনাদের সহায় হবে। যদি নবমপতি শুভ থাকে তাহলে ভাগ্য আমাদের সহায় হবে, আর নবমপতি যদি অশুভ থাকে ভাগ্য আমাদের পক্ষে থাকবে না। তখন পরিশ্রমের দ্বারা আমাদের সফলতা আনতে হবে। তখন কিন্তু আর ঘরে বসে কুড়িয়ে হয়ে থাকে ভাগ্যের দোয়াই দিলে চলবে না। যতই চুল উঁচু করে কপাল বড় করি না কেন, কপাল আর খুলবে না। মানে ধরুন আমার কপাল খুলছে না, আমি এখানে ব্লেড দিয়ে চুলগুলোকে কেটে কপাল বড় করে ফেললাম, যে কপাল খুলবি না, কপাল বড় হবি না, কপাল বড় বানাই দিলাম, কিন্তু কোনো কপালে কাজ হবে না। কারণ ভাগ্যাধিপতি রয়ে গেছে আপনার মারক দোষ যুক্ত হয়ে, বা মারকস্থ, বা অশুভ, বা নিদ্রিত, বা ক্ষুধিত, চিন্তাক্লিষ্ট, সেই রয়েছে হচ্ছে ভাগ্যাধিপতি হচ্ছে মরা। তাহলে আপনার ভাগ্যকে চাঙ্গা করবে কিভাবে, বা ভাগ্যের সাপোর্টটা দিবে কিভাবে? এবার যদি দশম ভাবে চন্দ্র যায় কখনো রাশির দশমে, তখন কি হবে? তার কর্ম পাবে, বেকাররা কর্ম পাবে, হারানো যারা কর্ম হারিয়েছে সেই কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, বা কর্ম ব্যাপক দেশে প্রচুর ভ্রমণ হবে, যে ভ্রমণ লাভবান হবে, কর্মে বাড়তি দায়িত্ব, এক্সট্রা দায়িত্ব পাবে। হয়তো দেখা গেল সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, 5 দিনের জন্য ম্যানেজারের দায়িত্ব পেল, 5 দিন সে ভালো কর্ম করেছে, ভালো পারফরমেন্স দেখিয়েছে,
যার জন্য পরবর্তীতে তাকে ম্যানেজারে ট্রান্সফার করা হলো, যে হ্যাঁ ইনি ম্যানেজারের যোগ্য, এরকম কিন্তু বিষয়টা হতে পারে। তারপরে ব্যবসা বাণিজ্য যারা চালু করবে, দশমে চন্দ্র গেলে সেদিন তার ব্যবসা বাণিজ্য চালু হতে পারে, নতুন ব্যবসা বাণিজ্য চালু হতে পারে, বা ধরুন আপনার পুরাতন ব্যবসা যাদের অচল ব্যবসা সেগুলো সচল হতে পারে, বা অংশীদারদের সাথে কলহ বিবাদের মীমাংসা হতে পারে, মামলা মোকদ্দমায় জয়ী হতে পারে। আবার দশম ঘরের সাথে কিন্তু বিদ্যার কানেক্টেড রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীদের কিন্তু মনোবল বাড়াতে পারে, অর্থাৎ যেহেতু দশমপতি যদি শুভ থাকে। এইবার যদি একাদশে যখন চন্দ্র যাবে তখন আয় উপার্জন, আয় সব ঘরে আসবে যদি আয়পতি শুভ থাকে, মানে আয়পতি ধন ভাবে বা আয়পতি পঞ্চম ভাবে, আয়পতি নবম ভাবে বা আয়পতি দশম ভাবে থাকে, আর একাদশে যদি চন্দ্র থাকে, তাহলে দেখবেন যে নতুন নতুন পথ খুলবে আয় উপার্জন করার। তারপরে বিদেশে অবস্থানরত যারা আছে, দেশে ফিরতে চাচ্ছে, আটকে আছে, তাদের দেশে আসা হবে, বা ধরুন হারানো বন্ধুত্ব পুনরুদ্ধার হবে, ভাঙ্গা প্রেম জোড়া লাগবে, কর্ম হারালে কর্ম ফিরে পাবে, ব্যবসা হারালে ব্যবসা ফিরে পাবে, বা পাওনা টাকা আদায় হবে, বহুদিনের আটকে থাকা কাজ সচল হবে, এগুলো কিন্তু তখন হবে। এটা কিন্তু তখন সেই সহযোগিতাটা দেবে এই চন্দ্র যখন একাদশে থাকে। আর দ্বাদশ চন্দ্র এক কথায় উত্তর রাখতে হবে, খরচ বাড়াবে, দুশ্চিন্তা বাড়াবে, শোক বাড়াবে, দুঃখ দুর্দশা এগুলো বাড়িয়ে দেবে। কিন্তু দ্বাদশস্থ চন্দ্র দ্বাদশপতি যদি অশুভ থাকে তখন এই খরচের মাত্রা আরো বাড়বে, শোক দুঃখের পরিমাণ বাড়বে। আর না হলে কি হবে, যে হয়তো হ্যাঁ শোক আমি পেলাম, হয়তো কি হয়েছে, আমার এক সময় ছাগল পালন করতো একটা ছেলে, সেই ছেলেটি মারা গেছে, আমার গরু ছাগল গুলো দেখতো, আর এমন হতে পারে যে আমার বাবা মারা গেছে, তাহলে এই শোকের মধ্যে পার্থক্য আছে না? আছে। তো ওই দ্বাদশপতি যদি মানে ব্যস্ত হন বা অশুভ হন বা নিচস্থ হন, পাপযুক্ত হন, পাপদিষ্ট হন, তখন কাছের লোক, খুব কাছের লোক, মানে বড় শোক পাওয়া লাগতে পারে। আর যদি মানে সে যদি একটু শুভ থাকে হয়তো অল্প শোক পাওয়া যেতে পারে। আর দ্বাদশস্থ চন্দ্র অবশ্যই খরচ করাবে, যে আয় অপেক্ষা ব্যয় বেশি করাবেই। তো তখন হতে পারে সেদিন হয়তো বাড়ির কোনো জিনিসপত্র নষ্ট হতে পারে, ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হতে পারে, বা ধরুন আপনার বৈদ্যুতিক মিটার আদি নষ্ট হতে পারে, মোবাইল নষ্ট হতে পারে, মানে কোনো গাড়ি যানবাহন নষ্ট হতে পারে, এইভাবে যার সাথে সাথে যন্ত্রণায় ভুগতে হতে পারে। এমনকি মামলা মোকদ্দমায় যে কোর্ট কাছারিতে দৌড়দৌড়ি করলেন, ঘামিয়ে ভিজে টাকা পয়সা খরচ করে চলে আসলেন, মাথায় যে জজ আসেনি, জজ সাহেব আসেনি, বিচার কার্য হয়নি, সারাদিন টাকা পয়সা, উকিলকে টাকা দিলেন, মোহরিকে টাকা দিলেন, তারপরে দেখা গেল আপনার ইয়েকে কি পেশকারকে টাকা দিলেন, এদিক সেদিক টাকা পয়সা খরচ করে সর্বশেষ ঘেমে ঘুমিয়ে একটি ডাবের জল খেয়ে শান্তিতে ফিরে আসবেন। তো ওই ডাবের জলটাও কিন্তু পেটে ঢুকবে, ওটা নকল ডাবের জল। দেখবেন সিরিঞ্জ দিয়ে ডাবের জল বের করে আবার সিরিঞ্জ দিয়ে টিউবওয়েলের জল বা আমাদের পদ্মার জল ঢুকিয়ে দিয়ে তারপরে ডাব বিক্রি করা হচ্ছে, সেই ডাব কপালে ঢুকবে, কারণ দ্বাদশে ব্যয়ের ঘরে চন্দ্র বসে আছে, ভালো কিছু পেটের মধ্যে তখন কিন্তু ঢুকবে না। আর তখন ডাবের জল খাওয়া আসবে না, তখন বড় জল হলে হয় হতে পারে যে একটি পান চিবাতে চলে যায়, বা একটি বিড়ি ফোকাতে বাড়ি চলে যায়, এরকম কিন্তু। তো এই নোটগুলোকে কিন্তু আগে আমাদের মাথায় রাখতে যে কি হবে। তাহলে এবার যদি আমরা সিংহ রাশি বিচার করি, সিংহ রাশি দ্বাদশে চন্দ্র গেছে, তাহলে এইবার দ্বাদশপতি কিন্তু চন্দ্র, দ্বাদশপতি চন্দ্র সে নিজ গৃহে আছে, তো দ্বাদশ ঘরের উপর শনির দৃষ্টিটা পড়েছে, শনি এবং বৃহস্পতির দুটি গ্রহের দৃষ্টি পড়েছে। তাহলে এবার কি হবে, খরচ বাড়বে, দুশ্চিন্তা বাড়বে, শোক বাড়বে, দুর্দশা বাড়বে, এইগুলো বাড়বে। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাছাড়া আপনার সিংহ রাশির অধিপতি কিন্তু তৃতীয় মঙ্গল যুক্ত এবং শনিদৃষ্ট, আপনার ভাই বোনদের সাথে কিন্তু কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে, রাগজাগ করে বাড়ির থেকে বেরোয় আসতে হবে, এমনকি তাদের মন জোগানো সহজ হবে না। হয়তো ছোট ভাই 5টি টাকা ছিল, আপনি দিলেন না, একটা থাপ্পড় মারলেন যে রোজ তোকে টাকা দিতে হবে কেন, এই কোনো না কোনো কারণে, মানে 5টি টাকা চেয়েছে ছোট ভাই, স্কুলে যাবে, হয়তো একটি চকলেট কিনে খাবে, আপনার দেখবেন মেজাজ গরম হয়ে উঠেছে, কেন, যে হয়তো দিলাম 100, এই তো হয়ে গেল, কিন্তু অশান্তি তৈরি হয়ে গেল, কারণ সেখানে মঙ্গল যুক্ত হয়ে বসে আছে, আপনার সূর্য বীর্যকে বাড়িয়ে দেবে, ওদিকে চন্দ্র দ্বাদশে বসে আছে। আর ধনপতি বুধ এবং একাদশপতি বুধ কিন্তু ধনভাবে, বৃহস্পতি এবং রাহুর দুটি গ্রহেরই নবম দৃষ্টি পড়েছে। তো রাহুর নবম দৃষ্টি বুধের উপর ক্ষতিকর, কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা তো শুভকর,
অর্থাৎ এখানে তো লাভে হবে স্যার। ধন উপার্জন আর ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্যতা কিন্তু থাকবে। মনে হয় লাভটা বেশি হবে স্যার। হ্যাঁ, ধনভাবস্থ, কারণ হচ্ছে ধনভাবে বুধ ধনপতি নিজ গৃহে বসে আছে, তার উপর আবার রাহু নিচস্থ হয়ে তুঙ্গস্থ, আছে। রাহুর নবম দৃষ্টি, আবার বৃহস্পতিরও নবম দৃষ্টি। তাহলে বৃহস্পতি তো রাহুর উপরে দৃষ্টি দিয়ে রাহুকে আগে শান্ত করে রাখিছে, এই বেটা আজকে শান্ত কিন্তু করে দিচ্ছে। মাথা বেশি গরম করবি না আজকের দিনে। তাহলে মাথা শান্ত গ্রহটি দৃষ্টি দিয়েছে বুধের উপর, তাহলে ধনভাব নিঃসন্দেহে ভালো যাবে। আর এখানে বৃহস্পতিরও দৃষ্টি পড়েছে। এইবার সিংহ রাশির কিন্তু ষষ্ঠে দেখুন শনি আর বৃহস্পতি বসে আছে। তো ষষ্ঠ ঘর থেকে ব্যাধি পীড়া, মানে শনির ব্যাধি পীড়া কি? ক্রনিক ব্যাধি পীড়া, হাড়ের ভিতর মজ্জার পীড়া, তারপরে হচ্ছে অ্যাজমা জাতীয় পীড়া, মানে যে সকল পীড়া দেখা যাবে না সেইগুলো। আর বৃহস্পতির পীড়া কি? যেগুলো হচ্ছে মাথার পিছন পাশে ব্যথা বা মেরুদণ্ডে ব্যথা, মাজায় ব্যথা, এগুলো হার্টের প্রবলেম, এগুলো কম বেশি দেখা দিতে পারে। ষষ্ঠে এখানে বসে আছে। তো এইবার কথা হচ্ছে যে শনির পীড়াগুলো দেখাবে কি দেখাবে না, শনির পীড়াগুলোতে তাকে ভোগাবে কিনা, এটা কিন্তু আপনাদের একটি প্রশ্ন। বলেন তো কেন প্রশ্ন? যে শনি আর বৃহস্পতি এই দুটি গ্রহের পীড়া ভোগাবে কি ভোগাবে না, কারণ শনি তার নিজ গৃহে শক্তিশালী হয়ে বসে আছে, আর বৃহস্পতি হচ্ছে পঞ্চম এবং অষ্টমপতি। তাহলে বৃহস্পতির রোগগুলোকে সে নিঃস্ত হয়েছে, সে কিন্তু দেখাবে, কারণ অষ্টমপতি না, সে নিঃস্ত হয়েছে, দেখাবে না। কিন্তু শনির রোগগুলো দেখাবে কি দেখাবে না, এটা আমাদের ভাবতে হবে। স্যার একটু হলো দেখাবে, কেননা শনি রাহুর একটু পঞ্চম দৃষ্টি রাহুর আছে। দৃষ্টি আছে যেহেতু। এই রাহুর পঞ্চম দৃষ্টি আছে, সে আর তাছাড়া শনি তো কাউকে মেনে কথা বলে না, উনি তো কাউকে মেনে ছাড় মানে দিয়ে স্যার কথা ক্ষতি বলে হবে না। স্যার, ক্ষতি হবে স্যার। কিছু না কিছু হবে শরীর স্বাস্থ্যের জি ব্যাপারে। স্যার। এইবার যদি সিংহ রাশির আজকে বিদ্যা শিক্ষা কেমন হবে, তাহলে বিদ্যাপতি তো ষষ্ঠে গিয়ে শনি যুক্ত হয়ে বসে আছে রাহু দৃষ্ট হয়ে, ভালো হবে না স্যার। ভালো হবে না। এইবার যদি বলি বন্ধু ভাব কেমন হবে, তাহলে চতুর্থ ভাবে তো শুক্র ও কেতু যুক্ত হয়ে খারাপ বসে স্যার। আছে। লোকে ভুল খারাপ। বুঝবে, সন্দেহ, বন্ধু বান্ধবরা ভুল বুঝবে, সন্দেহ করবে, প্রেমিক প্রেমিকার মধ্যে মন কষাকষি হবে, টানাটানি হবে, অংশীদারদের সাথে মন কষাকষি হবে যে তুই 10 টাকা বেশি নিছিস, তুই 10 টাকা কম নিছিস, বা হয়তো সহকর্মীদের সাথেও মনের একটা মিল অমিলের ব্যাপার কিন্তু এখানে তৈরি করে দিতে পারে। এনারও স্যার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এবং মায়ের শরীর স্বাস্থ্য, হ্যাঁ মায়ের শরীর স্বাস্থ্যকেও খারাপ করে দিতে পারে। এইবার যখন আমরা কন্যা রাশি আসবো, গুরুজি ঠিক বলছি তো নাকি গুরুজি? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। এবার যখন আমরা কন্যা রাশির আজকের দিন কেমন যাবে, তো কন্যা রাশির উপরে দেখুন রাহু আর বৃহস্পতির দুটি গ্রহেরই নবম দৃষ্টি আছে, আর চন্দ্র একাদশে নিজ গৃহে। তাহলে রাহু বেটাকে তো আগেই বলেছে যে বৃহস্পতি দৃষ্টি দিয়ে বলছে তুই শান্ত থাক। এইবার বৃহস্পতির দৃষ্টি রাশির উপরে পড়েছে, আর আয় ভাবে নিজ গৃহে চন্দ্র, তার মানে আয় তার হতেই হবে। কন্যা রাশির আজকে ঝটকা উপার্জন হতেই হবে, আয় উপার্জন হবে, ব্যবসায় মজুত মালের দাম ফুলে ফেপে উঠবে। তাছাড়া লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক, আইন পেশা, এমনকি মেডিসিন রিলেটেড ব্যবসা বাণিজ্যে যারা আছে তারা আজকের দিনে ফুলে ফেপে উঠবে, কারণ বুধের সেই ব্যবসাগুলো, বুধ তার নিজ গৃহে বসে আছে, এগুলো ঘটাবে। এইবার তার যদি ধনভাব বিচার করা হয়, তাহলে ধনভাবে কিন্তু কন্যা রাশির দ্বাদশপতি ধনভাবে বসে আছে, মঙ্গল তৃতীয় এবং হচ্ছে আপনার অষ্টমপতি, সে ধনভাবে, কিন্তু আয় প্রচুর করবে, সে কিন্তু সঞ্চয় করতে পারবে না। মাথায় যে পথের থেকে ইনকাম করতে করতে পথের থেকে দিতে দিতে চলে আসবে। তবে এক্ষেত্রে চন্দ্র বিদেশকারক গ্রহ, বিদেশে অবস্থানরত স্বজনদের কন্যা রাশির স্বদেশ আসতে পারে, আবার নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হতে পারে, বা পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে। এমনকি দেখা যাচ্ছে ওই বিশেষ করে চন্দ্র তো মাতৃকারক গ্রহ, মায়ের সাথে মতানৈক্য ছিল সেগুলো মিটিয়ে দিতে পারে, বা ধরুন আপনার মায়ের আদর্শ, মায়ের শিক্ষা, মায়ের কাছ থেকে কিছু আমরা পেতে পারি, এগুলো কিন্তু পাওয়ার এক সম্ভাবনা রয়েছে, যা আমাদের কাজে লাগবে, এটা কিন্তু করবে। এইবার যদি আসি তার কর্মভাব কেমন যাবে, তাহলে কন্যা রাশির বিচার করতে সপ্তম নবমে তুঙ্গস্থ রাহু, দশমপতি হচ্ছে সে কর্মপতি জায়গায়, মানে নিজের রাশিতে, আর একাদশে চন্দ্র। তাহলে অবশ্যই কর্ম, অর্থ, সুনাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি, এগুলো বাড়বে, বাড়বে না? বাড়বে তো। কর্মে আসক্ত থাকার কারণে তার অর্থনৈতিক দিকটা উন্নতি, তবে তার অর্থটা সঞ্চয় হবে না, কিন্তু সে যে শ্রম দেবে, যে মেধা দেবে, যে প্রযুক্তি দেবে, যে কৌশল দেবে, যে অধ্যবসায় হবে, এগুলো ব্যর্থ যাবে না। হয়তো মাসের শেষে যে বেতন পাবে, সে আজকে পাবে না, হয়তো ডিস্টার্ব হওয়ার কথা স্যার। না, আজকে হয়তো তার অর্থটা সঞ্চয় হচ্ছে না,
কিন্তু মাসের শেষ আজকে 29 তারিখ, 1 তারিখ যেই পড়বে সে মাসিক বেতনটা তো সে পাবে, বা ব্যবসার হিসাবটা তো 1 তারিখে যে কষবে বা 31 তারিখে যে কষবে, কষে দেখবে যে হ্যাঁ আসলে তার তুন্ডুল পূর্ণ হয়েছে বা তার ভিত মজবুত হয়েছে, এটা কিন্তু বুঝবে তো। এবার যদি তুলা রাশি আসি, দেখুন যদি আমরা তুলা রাশি বিচার করতে আসি তাহলে তুলা রাশির অধিপতি শুক্র কিন্তু ধনভাবে, চন্দ্র কিন্তু দশমে, তো দশমে কর্মভাবে কর্মভাবে বসে আছে। আর তুলা রাশিতে নিচস্থ রবি মঙ্গল, তার উপর শনির দৃষ্টি। তো মঙ্গলটা ধনপতি এবং সপ্তমপতি, আর রবি হচ্ছে একাদশপতি। যতই একাদশপতি নিচে থাকুক সেখানে তো ধনপতি আর সপ্তমপতি যুক্ত হয়ে বসে আছে। এক্ষেত্রে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের অশুভ ফল দেবে না। দেখুন তো কিভাবে দেবে বলেন তুলা রাশির ক্ষেত্রে। যেহেতু দশমে চন্দ্র বসে আছে সেটা অবশ্যই পজিটিভ। কর্মভাব ভালো করবে তারপরে ধন ঐশ্বর্য শৌর্য বীর্য ক্ষমতা এগুলো বাড়াবে। এখানে যতই আয়পতি নিচস্থ হোক, আয়পতি দৃষ্টি আছে স্যার লগ্নে, হ্যাঁ যেহেতু এটার ভালো শুভকারক গ্রহ না। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আয়পতি আমার রাশিতে নিচস্থ হয়েছে তো, এবং তার উপর শনির দৃষ্টি পড়েছে, তাহলে আমার আয় উপার্জনের পথ স্তব্ধ করে দেবে। তো নিচস্থ হলে আমি তো পূর্বেই বলেছি যে আমি নিচু হয়ে গেলাম, তার মানে আমার মোটে শক্তি নেই, তা কিন্তু নেই। তাছাড়া সে তার মঙ্গলকে মানে তার মিত্র গ্রহকে সঙ্গে নিয়ে বসে আছে। শনির এটি তুঙ্গ গৃহ, সেখানে দৃষ্টি পড়েছে। আবার দশমে কিন্তু দশমপতি দশমে বসে আছে, তার উপর সেই শনির দৃষ্টি আছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু শুভ দিকটা বেশি প্রতিফলিত হবে, অশুভ দিক হবে না। এইবার ধনভাবে শুক্র, আপনার রাশি অধিপতি আর অষ্টমপতি শুক্র, তা আগে রাশি অধিপতি পরে অষ্টমপতি, সে ধনভাবে যে তুঙ্গস্থ কেতুর সাথে বসে আছে। তাহলে এইবার অষ্টমে রাহু থেকে ধনভাবে যে শুক্রের উপর দৃষ্টি দিয়েছে, এক্ষেত্রে কি ধন ক্ষয় করাবে না ধন বাড়াবে? গুরুজি বলুন। ধন ক্ষয় করাবে গুরুজি, ক্ষয় না, বরং বিনিয়োগ করাবে, বিনিয়োগ না, ফাটকা উপার্জন করাবে, ফাটকা ঝটকা। যারা লটারি কাটে চলেছেন, লটারি ফাটকাবাজি, মদের ব্যবসা, তারপরে হচ্ছে আপনার এগুলোর কি বলে মনোলোভা দ্রব্য, যেগুলো জয়ন্ত বাবু যেমন করেন, কসমেটিকের ব্যবসা, এগুলো কিন্তু ভালো করবে বা আকস্মিক অর্থ কিন্তু উপার্জন দেবে। ধনভাবে কেতু, ধনভাব নবম দশম একাদশ ভাব কেতু শুভ ফল দেবে, এ শুভ। আর সে ধনপতি তো আপনার লগ্নে, আবার সপ্তমপতি সে লগ্নে বা রাশিতে, আপনার রাশিতে বসে আছে। তাহলে আপনাদের জীবন সাথী, কারণ কর্মস্থানে চন্দ্র, তো জীবন সাথী আর জীবন সঙ্গীরা যদি কর্মের ইন্টারভিউ দেয়, সেই ইন্টারভিউতে জয়ী হয়ে তারা চাকরি পালে তো দুইজনকে সহযোগিতা করবে একে অপরে, তখন কিন্তু অর্থভাগ্য ফুলে ফেপে উঠবে না? উঠবে। এবার যদি এখানে বলি তৃতীয় ভাব, ভাই বোনের সাথে সম্পর্ক কেমন থাকবে, তাহলে তৃতীয় পতি চতুর্থে আছে নিচস্থ, ভাই বোনের সাথে খারাপ সম্পর্ক হওয়ার কোনো কারণ নেই, আছে? কারণ ভাইরা তো মাথা নিচু করে রাখবে। ওই যে তৃতীয় পতি নিচস্থ হয়েছে, তৃতীয় এবং ষষ্ঠপতি। আপনি একটা কড়া কথা আপনার ভাইকে বা বোনকে বলতেই পারেন, তো সে যদি উত্তর না দেয় তাহলে গন্ডগোল বাঁধবে কেন? আপনি কড়া কথা বললেন, সে দরজা দিয়ে চলে গেল, কি করবেন আপনি? তাহলে কি গন্ডগোল বাঁধবে? মৌন থাকলে কথা কাটাকাটি হবে না, কিন্তু স্যার তুঙ্গস্থ রাহু তো মৌন থাকতে দেবে। সেটাই তো কথা। তুঙ্গস্থ রাহু দৃষ্টিতে আছে স্যার। হ্যাঁ, রাহু এই ঘরে বৃহস্পতি নিচস্থ হয়েছেন, ঠিক আছে, কিন্তু বৃহস্পতি নিচস্থ হয়েছেন, কিন্তু বৃহস্পতি তো নিষ্প্রভ হয়ে যায়নি, ও তো একেবারে নিঃস্ব হয়ে যায়নি, পুরো ছাই হয়ে যায়নি, তাই না? সেও তো বলার অপেক্ষা রাখে রাহুকে যে আমি তো এই কথা তো সকালেই বলেছি যে আমি তো দিকে তাকাইছি, তুই একটু দেখিস, তাই না? তুই আমাকে দেখতে পাচ্ছিস? তো বলছে হ্যাঁ পাচ্ছি, আমার তো পঞ্চমে দৃষ্টি আছে। তো বলছে আমারও তো পঞ্চমে দৃষ্টি আছে, আমিও তোকে দেখতে পাচ্ছি। তাহলে এইবার একজন দেবতাদের গুরু আর একজন দৈত্যদের মানে চরম গুরু, মানে সর্বগ্রাসী গ্রহ। তো দেবতাদের মানবে না গ্রহগণ, এটা বা কোনো মানুষ, এটা তারা কিন্তু মানুষ না। বিশেষ করে মানুষ বলতে মান আর হুঁশ থাকতে হবে। তো মান আর হুঁশ থাকলে তবেই না মানুষ হবে, আর তা না হলে তো সে পাগল হবে। তো নিশ্চয়ই গ্রহটা পাগল না, রাহু বলে সে যে পাগল না। রাহু কিন্তু যার রাশি যার লগ্নে থাকে
তাকে কিন্তু ধন ঐশ্বর্যের জোয়ারে ভাসায়, এটা কিন্তু সে প্রচুর দেয়, বৈধ হোক আর অবৈধ হোক তার দেখাশোনা নেই, সে কিন্তু দেবে। আবার রাহু কিন্তু এমনই একটি গ্রহ যে দেখা যাচ্ছে আপনার বিবাহ হচ্ছে না, মঙ্গলের কারণে বিবাহ হচ্ছে না, রাহু সপ্তমে গিয়ে বা দশান্ত দশায় রাহু কিন্তু বিবাহ করাতে পারে। পারে তো গুরুজি? পারে? বলে পারে পারে পারে। অথচ সেখানে কিন্তু আপনার সপ্তমপতি অশুভ বা সপ্তমে মঙ্গল, সপ্তমপতি মঙ্গল অষ্টমে বসে আছে, মানে ঘোর মাঙ্গলিক হয়ে বসে আছে, সেক্ষেত্রে রাহু কিন্তু সহযোগিতা করতে পারে। অর্থাৎ যে যত খারাপ সে তত কিন্তু সময় সময় ভালো ফল দেয়। অর্থাৎ খারাপ গুলো যেমন ধরুন, হ্যাঁ, মদ খাওয়াটা খারাপ, নিঃসন্দেহে খারাপ। তো এইবার আফ্রিকানদের যে যদি বলা হয় যে মদ খাওয়া খারাপ, তা ওরা কি তা শুনবে? ওরা কি করবে? ওরা তো মদ জল হিসেবে মদই খায়। তো এইবার ওরা ওদের ওইটা জলের মতো হয়ে গেছে, ওটা মদ না, ওদের শরীরে সয়ে গেছে, কিন্তু আমাদের জন্য খারাপ, আমাদের বডি বা আমাদের ইমিউনিটি এটা সহ্য করে না, যার জন্য আমরা নেশাখোর হয়ে যাই। ওরা কিন্তু নেশাখোর হয় না। চীনারা দেখুন জল না খেয়ে কোক খায়, সবসময় কোক খায়, ওরা ওই কোকের সাথেই সম্পৃক্ত। মানে হাফ লিটার একটা জল পাবেন না কিনতে, কিন্তু কোক সব জায়গায় পাবেন। জল খেতে গেলে আপনার 5টা দোকান খুঁজে তারপরে মিনারেল পেতে হবে, কিন্তু কোক আপনার 5টা দোকান খুঁজতে হবে না, ও একেবারে প্রত্যেক দোকানেই আছে, প্রত্যেক দোকানের সামনে রাখা আছে। এমনকি ওই মানে পেট্রোল পাম্প বলুন, রাস্তায় ফাঁকা জায়গায় বলুন, বুথ মানে একটা ফ্রিজ বানানো আছে, আপনি কার্ড ঢুকায় দিন, ওখান থেকে দুটো বের করে নিয়ে খেয়ে কেউ ডেকেও জিজ্ঞেস করছে। তো এটা হচ্ছে সেই দেশের মানে স্থান কাল পাত্র ভেদে কিছুটা পরিবর্তন হবে। এটা আমরা সেইভাবে গড়ে উঠেছি, সেই মাটিতে উঠেছি। একটি কথা যেমন আমরা বলি যে গোবরে পদ্মফুল অপেক্ষা ভালো মাটির কাঠমল্লিকা অধিক তস্ত্র, অর্থাৎ গোবরে পদ্মফুল, পদ্মফুল তো সেরা, এর উপরে আর দ্বিমত নেই। পদ্মফুল ছাড়া দুর্গা পূজা হচ্ছে না, পদ্মফুল ছাড়া গণেশ পূজা হচ্ছে না, বা কোনো পূজাই এক কথায় হচ্ছে না পদ্মফুল ছাড়া। কিন্তু পাই না বিদায় তখন পদ্মফুলের নাম নিয়ে আমরা পদ্মায় নম দিয়ে দিই বা পদ্মফুলায় নম এরকম দিয়ে দিলাম, যে দক্ষিণা হরিত কি ফলায় নম। এটা আপনারা নিশ্চয়ই করেন বা গুরুজি আছেন অনেক সময় করেন, যে দক্ষিণা ঠিক আছে, এখন মালিককে না ডাকি, দক্ষিণাটা হরিত কি ফল দিয়ে আমরা সেরে দিই, পরবর্তীতে উঠার পরে তো আমাকে দক্ষিণা দেবেই। তো এই পদ্ম ফুল কিন্তু সে যদি গোবরে ফোটে, গোবরের গন্ধ কিন্তু বের হতে পারে। কিন্তু ভালো মাটিতে যদি কাঠমল্লিকা ফোটে, ওকে পূজায় লাগতেছে না, কাঠমল্লিকায় নম বলছেন না আপনারা কেউ পূজায়, কিন্তু সে কাঠমল্লিকা ভালো মাটির, ভালো বংশের, তার গুণ কিন্তু প্রতিফলিত হবেই। এটা কিন্তু বুঝতে হবে। তো এবার তুলা রাশি আমরা গেলাম, তাহলে যে অষ্টমে থেকেও, অষ্টমে রাহু থেকেও সে কিন্তু খুব একটা ক্ষতি করছে না, কিন্তু হ্যাঁ করছে। কি কি করছে বলেন তো? অষ্টমে রাহু মানে ভ্রমণকালীন দুর্ঘটনা ঘটায়, বিশেষ করে 2 চাকার বাহন, যানবাহন বা চোর, সিটিং বাস, এই অজ্ঞান পার্টি, এইগুলোর খপ্পর কিছুটা ফেলে, এই সব দিকে একটু সতর্ক থাকতে হবে। এইবার হচ্ছে আমরা আসবো বৃশ্চিক রাশি। দেখুন বৃশ্চিক রাশিতে কেতু বসে আছে, রাশিতে কেতু তুঙ্গস্থ, তার সাথে সপ্তম এবং দ্বাদশপতি। তাহলে সপ্তম এবং দ্বাদশপতি, তার উপর রাহুর দৃষ্টি করেছে। তাহলে কি হলো? সপ্তম এবং দ্বাদশপতি, প্রথম সপ্তমপতি, সপ্তমপতির ক্ষেত্রে বলা যাবে যে জীবন সাথী বা জীবন সঙ্গীর চিকিৎসার্থে প্রচুর ব্যয় হবে, হতেই পারে, হতে পারে না? সপ্তমপতি আর দ্বাদশপতি রাশিতে বসে আছে। সপ্তম থেকে আমরা দাম্পত্য জীবন বিচার করব বা জীবন সাথী, জীবন সঙ্গী, বিপরীত লিঙ্গ বিচার করব। তার উপরে রাহুর দৃষ্টি পড়েছে, কেতু যুক্ত হয়েছে, বা ঘরে দুইজনের মধ্যে অশান্তি টুকি নাকি বাড়তেই পারে। এবার চন্দ্রটা কিন্তু আপনার ভাগ্যস্থানে, ভাগ্যাধিপতি ভাগ্যস্থানে, তার এই ভাগ্য লক্ষ্মী বা ভাগ্য কিন্তু আপনাদের সহায়ক হবে। তো যখন আমাদের ভাগ্য সহায়ক হবে, তখন কিন্তু এই যে কর্মপতি দ্বাদশে নিঃস্ত হয়েছে, তো কর্ম না করলেও ভাগ্যের বলে কিন্তু মানুষ অনেক কিছু হয়ে যেতে পারে, কর্মের বলে বরং কিছু নাও হতে পারে। যদিও আমরা বলি যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, তো ঠেলাওয়ালা, মুটিওয়ালা, কুলিওয়ালা, তারপরে যারা লিভার আছে, যারা মানে ইমারত শ্রমিক আছে, এরাও তো পরিশ্রম করে, আপনারাও পরিশ্রম করে। তো খালি পরিশ্রমের সঙ্গে দৈব যদি মিলন না ঘটে, তাহলে সেই ব্যক্তি কি ধনকুবের হবে বা ধন সম্পদের শীর্ষে যাবে, এটা কি সম্ভব?
আপনি বলুন? না কত মানুষ একদিনে লটারি পেয়ে কোটিপতি হচ্ছে, আবার পরের দিন কিন্তু পরে দেখা যাচ্ছে 1 সপ্তাহের মধ্যে 15 দিনের মধ্যে এটা কিন্তু একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। আমি আমার গুরুজিকে একটি অভিযোগ জানিয়েছিলাম যে গুরুজি একটি বেইমানি করেছে, তা বেইমানিটার শাস্তিটা কি সে পাবে? তা গুরুজি বলিল তোমার সাথে আবার কেন বেইমানি করবো? তা আমি বললাম যে হ্যাঁ গুরুজি করেছে, আপনি বলেন তো শাস্তিটা পাবে কি পাবে না? বললো যে যদি প্রতিকার মানে সত্যিকারে করে থাকে তো পাবে। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করি দেখি কি হয়। তো এইবার মানে ধরুন লটারিতে 96 লক্ষ টাকা, বাংলাদেশি টাকার মতো 96 লক্ষ টাকা পেয়েছে। টাকা পেয়ে উনি টাকা তুলতে পুলিশের সহযোগিতা নিয়েছে, সেখানে 4 লক্ষ টাকার মতো খরচ করেছে। নিয়ে গ্যাংটিং আইল্যান্ডে গিয়ে তারা 1 রাত ফুর্তি করেছে, সেখানে 4 লক্ষ টাকা খরচ করে পুলিশ প্রশাসন নিয়ে টাকা তোলার জন্য তুলে এনে সে ছিল থাই মিস্ত্রি। থাই মিস্ত্রি থেকে একটি হোটেল দিয়েছে একজন মালয়েশিয়ান ভদ্রলোককে সঙ্গে নিয়ে, একটি রমরমা হোটেল, খুব জমকালো। আমাকে ভিডিও করে করে পাঠায়, যে ভিডিও করে পাঠায় যে দেখো আমি কেমন হোটেল বানাচ্ছি, কত সুন্দর। সে হোটেলটি তৈরি করে পাঠায়, আমি দেখি এখনো পর্যন্ত আমার আছে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আছে। তো পাঠাচ্ছে, দেখছি খুব জমকালো। তার মাত্র মনে হয় মাস পরে না এর ভিতর ওই মালয়েশিয়ান লোকটি হোটেলটিকে গ্রাস করে ওকে লাথি মেরে বের করে দিয়েছে। তো লটারিতে সে কোটিপতি হয়ে কিন্তু সে শূন্য হয়ে গেছে। তার মা বৃদ্ধ মানুষ, সুদূর পাবনা আর খুলনা, কত দূরত্ব আপনি ভেবে দেখুন। পাবনা থেকে তার মা আমার কাছে আসছে, মার কাছে 50,000 টাকা পাঠিয়ে দিয়েছে যে এই 50,000 টাকা কেসিপাল বাবুকে দিয়ে আসবেন। আমি 50,000 টাকায়, যে বৃদ্ধ মানুষ যে কষ্ট করে আসছে, আমার যে ভাইপো থাকে আমার সাথে বা আমার যে সৈন্য সামন্ত যারা থাকে, এদের সামনেই আমি বলে কই আরো খাইয়ে ওনাকে ফেরত দিয়ে দিছি যে 50,000 টাকা দেওয়া লাগবে না, আমাকে এই টাকা দেওয়ার প্রয়োজন নেই, আপনি এটা নিয়ে যান, নিয়ে যেয়ে আপনি আপনার জন্য কিছু কিনেন। এবং এরা যে গাড়িতে তুলে দিয়ে আসছে সোনাডাঙ্গায় গিয়ে, যে সে যাতে গাড়ি ভুলে অন্য গাড়িতে না ওঠে তার জন্য। কিন্তু সে আমার সাথে কি বেইমানি করেছে সেটা এখানে কিন্তু বলা যাবে না, কিন্তু এত বড় একটা বেইমানি করেছে যা আমি আগের বার মালয়েশিয়াতে গিয়ে তার বাসায় ছিলাম, সেখানে থেকে আমি ফেসবুক চালানো শিখেছিলাম। আমি কোনোদিন ফেসবুক চালানো জানতাম না। তো সে একটি ট্যাব আমার কাছে দিয়ে তাতে ফেসবুক ওপেন করা আছে, বলছে যে বস আপনার ঘুম ভেঙে গেলে সময় তো কাটবে না, তো আপনি ই করেন এই ফেসবুক চালায়। বলে ফেসবুক আবার কি? তো সেই তো এই দেখেন এখানে এই ছবি টবি দেখা যাবে, বেশ বিভিন্ন কিছু, এখানে লাইক দিলে লাইক হবে, এইভাবে শেয়ার করা যাবে, কারো কাছে পাঠাতে চাইলে পাঠানো যাবে। তো আপনার যদি কেউ প্রিয় কেউ থাকে, যদি দেশে কেউ থাকে, সে যদি তাকে রিকোয়েস্ট পাঠালে ভিডিও কল দেওয়া যাবে, এগুলো আমাকে শিখাইছে সে। তো সেদিন আমি ফেসবুক চালানো শিখেছি, এর আগে আমি ফেসবুক কি আমি বুঝলাম। তো সেই ব্যক্তি এমন একটি ঘটনা ঘটিয়েছে, সে মুহূর্তের মধ্যে কিন্তু পথে বসে গেছে। তো এই যে আকস্মিক ধন দেয় এবং আকস্মিক ধন নেয়, এটা কিন্তু কেতু। তো এই তুঙ্গস্থ কেতু, তার উপরে আপনার সপ্তম এবং দ্বাদশপতির দৃষ্টি। অনেকের আছে বিদেশে থেকে টাকা উপার্জন করে বউয়ের নামে পাঠাচ্ছে, কারণ সপ্তমপতি। আর এদিকে কিন্তু ভাগ্যস্থানে চন্দ্র, ভাগ্যস্থানে মানে ভাগ্য তার ভালো, সে বিদেশে থেকে প্রচুর উপার্জন করছে, টাকা পাঠাইছে বউয়ের কাছে, বউ করেছে পরকিয়া, টাকা রেখেছে সেই পরকিয়া প্রেমিকের অ্যাকাউন্টে, বা তার সে ব্যবসা করবে বিদায় তার কাছে টাকা ধার নিয়েছে, নিয়ে এইবার চম্পট মেরেছে। বলেন হতে পারে না এমন ঘটনা? পারে, অবশ্যই হতে পারে, যেহেতু রাহু তুঙ্গস্থ, অবশ্যই। শুক্র দ্বাদশপতি না ব্যয়পতি, আবার হতে পারে না? এইবার হতে পারে, ভাগ্য স্থানে কিন্তু তার চন্দ্র আছে, তার কিন্তু ভাগ্য ভালো, অর্থাৎ ভাগ্যে সে উপার্জন করেছে, কিন্তু বউয়ের হাতে সে নিঃস্ব হয়ে গেছে। বা এখানে বউকে দোষ না দিয়ে হয়তো দেখা গেল তার স্ত্রী বিদেশে থেকে উপার্জন করতেছে, স্বামীর কাছে পাঠাইছে, আর স্বামী জুয়া খেলে বা আপনার ইয়েতে বারে গিয়ে ফুর্তি করে সে টাকা পয়সা নষ্ট করেছে। হতে পারে না? এমনটি হতে পারে? পারে, পারে। তাছাড়া দেখুন আপনার এর ধনপতিকে তৃতীয় ভাবে আছে, ধনপতি এবং পঞ্চম বৃহস্পতি সে তৃতীয় ভাবে আছে। তাহলে তৃতীয় ভাবে নিচস্থ হয়ে শনি যুক্ত হয়ে বসে আছে রাহু দৃষ্ট হয়ে। তাহলে এখানে ধনভাব তৃতীয়, তাহলে সে কি পেতে পারে? ভাই বোনের কাছ থেকে সহযোগিতা পাবে না সহযোগিতা পাবে না?
পাইতে পারে স্যার। পঞ্চমপতি যতটা কিন্তু দেখুন, প্রত্যাশা করবে ভাই বোন যারা লেখাপড়া করে তারা লেখাপড়া কিন্তু ভালোর দিকে যেতে পারে, তারপরে হচ্ছে ভাই বোনের কাছ থেকে সহযোগিতাও পেতে পারে, ভাই বোনের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যেতে পারে। তাছাড়া কি হতে পারে, ভাগ্যস্থানে তো চন্দ্র বসে আছে, সেও তো দৃষ্টি দিয়েছে যে আপনার সেই তৃতীয় পতির উপরে দিয়েছে না? জি স্যার। তাহলে তা ভাই বোনরা কোনো না কোনো সহযোগিতা কিন্তু করতে পারে। আর নিঃসন্দেহে চতুর্থ পতি আবার তৃতীয়, মানে বন্ধুপতি, মাতৃপতি বা মিত্রপতি, সে কিন্তু আবার তৃতীয় ভাবে বৃহস্পতি যুক্ত নিজগিরি। তাহলে এখানে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে একটা সম্প্রীতির বন্ধন কিন্তু তৈরি করতে পারে। তো এইবার বলতে পারেন আপনার রাশিতে তো শালা তুঙ্গস্থ কেতু, তা সম্প্রীতি করবে না সম্প্রীতি আরো মানে মারামারি গুতগুতি করে দূর করে দেবে? কি করবে বলেন? জাতকের শরীর স্বাস্থ্য যদিও খারাপ থাকতে পারে স্যার, কিন্তু তার সম্পর্কটা ভালো থাকবে স্যার। সম্পর্ক এখানে নষ্ট করবে না, কিন্তু সম্পর্ক নষ্ট হলে জায়াপতির সঙ্গে নষ্ট হতে পারে, কিন্তু বন্ধুপতি বা মিত্রপতির কাছ থেকে সহকর্মী অংশীদারদের সাথে কিন্তু সম্পর্কের অবনতি ঘটার এখানে যোগ নেই। ঠিক তো গুরুজি নাকি? হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা। তাছাড়া দেখুন একাদশপতি এবং আপনার রাশির অষ্টমপতি এবং একাদশপতি, তো আগে অষ্টমপতি তারপর একাদশপতি। তো অষ্টমপতি মানে নিধনপতি, তার মানে আগে যদি আপনি 2 টাকা হারান সকালবেলায় বুদ্ধির ভুলে বা পকেট থেকে টাকা বের করতে বা কাউকে বেশি দিয়ে ফেলে যদি ভুল করেন, 10 টাকার জিনিস কিনে 20 টাকা দিয়ে ফেলে, বিকাল হতে হতে সে বুধ কিন্তু একাদশপতি, সে একাদশ ভাবে আছে, ও কিন্তু পুড়িয়ে দেবে, বা ওই দোকানদার ফোন করে বলবে তুমি 10 টাকা বেশি দিয়ে গেছো, বা বাড়ি ফেরার সময় ডাক দিয়ে বলবে এই দাদা এই দাদা এই দাদা এই সকালে আপনি 10 টাকা বেশি দিয়ে গেছিলেন, অর্থাৎ 10 টাকা কিন্তু ফেরত দিয়ে দেবে। এটা কিন্তু বরং আরো ফিরিয়ে দেবে, কারণ বুধ তার নিজ গৃহে বসে আছে বৃহস্পতির দৃষ্টি নিয়ে, এবং ওই রাহুর দৃষ্টি আছে বলে খারাপ বলা যাবে না, কারণ বৃহস্পতিরও রাহুর পরে দৃষ্টি আছে। ক্লিয়ার? আর যেহেতু রাশিতে তুঙ্গস্থ কেতু, আকস্মিক উপার্জন এমনি কেতু করাবে, তা আমার আকস্মিক ব্যয়টা আজকে হবে কেন? আমার ব্যয়পতি তো যে সে শুক্র, সে তো একমাত্র জায়াপতির ক্ষেত্রে ব্যয় করাতে পারে, অন্য কোনো ক্ষেত্রে তো করাতে পারে না। আবার রাশি অধিপতি আর ষষ্ঠপতি মঙ্গল দ্বাদশে, তাহলে এখানে কি করতে পারে, ভূমি সংক্রান্ত ব্যাপার নিয়ে কলহ বিবাদ কিন্তু তৈরি হতে পারে, ঝামেলা হতে পারে। আর আপনার রাগ জেদও কিন্তু বাড়িয়ে দিতে পারে, রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো কিন্তু এই বাড়িয়ে দিয়ে আপনাকে কিছুটা ক্ষতি সাধন করতে পারে এই মঙ্গলের ক্ষেত্রে। আর একটা বিষয়, রাশিতে তুঙ্গস্থ কেতু, রাশি তো চন্দ্র যেখানে থাকবে সেটাই যদি রাশি হয়, সেখানে যদি কেতু থাকে স্যার সুইসাইড অ্যাটেম্প কি করাতে পারে না? না, সেক্ষেত্রে তুঙ্গস্থ থাকলে নয়, সুইসাইড করাবে। চন্দ্র কেতু যুক্ত থাকলে সুইসাইড করাবে না চন্দ্র রাহু যুক্ত থাকলে সুইসাইড করাবে? আগে সেটা বলে। স্যার অবশ্যই কেতু যুক্ত থাকলে হবে। কেতু যুক্ত থাকলে হবে। তাহলে যদি কেতু যুক্ত থাকলে হয়, তাহলে রাহুর দৃষ্টি সেখানে তার থাকবেই, থাকবে তো? অবশ্যই থাকবে স্যার, অবশ্যই তা থাকবে, Yes, sir. সপ্তম সমসপ্তমে যেহেতু থাকে, তাহলে দৃষ্টি থাকবে। তো এইবার কেতু Yes, sir. যদি তাকে সুইসাইড করায়, তাহলে সুইসাইডটা কি কারণে হবে? আর সরাসরি রাহুর সাথে চন্দ্র থাকলে সুইসাইডটা কিভাবে হবে? রাহুর সাথে চন্দ্র থাকলে সুইসাইড অ্যাটেম্পটা সে কিন্তু নিজেই নেবে, বিশেষ করে আরো বেশি হবে সুইসাইড প্রবণতা, এমনকি দুর্ঘটনায় আকস্মিক মৃত্যু, এটা কিন্তু ওই রাহুর সাথে থাকলে হবে। কেতুর সাথে হলে ট্রাকের চাকার তলে পড়ে ফিসেও দেখা গেল সে বেঁচে গেল, হাত পা কেটে গেল বা হাত পা কেটে ফেলতে হলো, সে কিন্তু বেঁচে থাকতে পারে। সুইসাইড অ্যাটেম্প নিয়ে সে হয়তো 20টা ঘুমের বড়ি খেয়েছে বা হয়তো বিষ খেয়েছে, হাসপাতালে নিয়ে ওয়াশ করে সে কিন্তু ফিরে আসছে, এখানে মেরে ফেলার সম্ভাবনা কিন্তু কম। বরং অপরের ইন্ধনে, যে হতে পারে না প্রেমিক প্রেমিকা, আমরা পেপার পত্রিকায় দেখি একে অপরে অভিমান করে বলছে যে হ্যাঁ ঠিক আছে চলো আমরা দুইজনে মিলে বিষ খাই। এইবার কি করেছে, ধরুন 2টো বিষের বোতল কিনে একটি বোতল থেকে বিষটা বের করে ফেলে ওইটা জল ভরে দিয়েছে, এইবার ভরে দিয়ে মুখ আটকায় রাখেছে, ওর হাতে জলেরটা রাখিছে আর প্রেমিক কে বিষ উলাটা দিয়েছে, চলো দুইজনে একসাথে খাই। খেলাম, ও মারা গেল, আমি কিন্তু বেঁচে থাকলাম। এমন শয়তানি কিন্তু করাতে পারে এই কেতু, কারণ কেতু তো শয়তান, ও তো কোনো না কোনো ভাবে আপনাকে হুল ফুটাবে, মানে কোনো না কোনো ভাবে সে কিন্তু, হ্যাঁ কেতু হচ্ছে ভালো শয়তান, ভালো শয়তান কেতু, মানে বুদ্ধিমান শয়তান, গুপ্ত শয়তান। হ্যাঁ গুপ্ত বুদ্ধিমান শয়তান, মানে এর যে গুপ্ত বুদ্ধি, এত গুপ্ত বুদ্ধি আর কারণেই এমন হতে পারে। বা এমনও হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, ওই যে একবার পেপারে দেখেছিলাম 2
বন্ধু ছাগল বলি বলি খেলবে, ছাগল বলি খেলবে, তা পাট খেতে গেছে, পাট খেতে গেছে কাঁচি নিয়ে, মানে দা, ওই কাঁচি মানে ধান কাটা কাঁচি। একদিন মনে হয় বলছিলাম কাঁচি কি, কাঁচি ইজ দ্য অ্যাজ লাইক এ দা, ওয়ান সাইডে খেস কাটা, অপর সাইডে ফেলেন, মানে আদার সাইডে ফেলেন ধান কাটা জি স্যার, ধান কাটা। হ্যাঁ, ধান কাটা কাঁচি। মানে উকিল জজ সাহেবকে বোঝাচ্ছে যে জজ সাহেব এ এত বড় খুনি, এ কাঁচি দিয়ে পুচায় তাকে জবাই করেছে। তা কাঁচি জজ সাহেব চিনতেছে না, এক একজন এক এক এলাকার মানুষ বদলি হয়ে আসছে, কাঁচি চিনছে না। তা কাঁচি কি, কাঁচি বলছে যে কাঁচি ইজ দ্য অ্যাজ লাইক দা, মানে দেখতে ঠিক দার মতো, তার অন সাইডে খেস কাটা আর আদার সাইড ফেলেন, মানে তাহলে উকিলটা কেমন, তাহলে এবার বুঝুন। আচ্ছা, তারপরে জজ সাহেব বুঝেছে যে দায়ের যদি ভিতর পাশে খেস কাটা থাকে, তাহলে আমরা যে ওই স্বর্গ নরকের যে করাত পুচানো দেখেছি, যমরাজের ওখানে যে করাত পুচানো দেখেছি, তো করাত দিয়ে পুচালে যেভাবে রক্ত বের হয়, এক একটা অঙ্গ কেটে ফেলে, তাহলে দাঁড় যদি মানে খেস কাটা থাকে, এই অস্ত্র মারাত্মক, দে ওকে ফাঁসির রায় দিয়ে দে। বুঝতে পেরেছে? তো এইরকম গুপ্ত হতে পারে যে ওই খেস কাটা হুল ফুটানো মানে কোনো কাজ সে করে দিতে পারে, মানে এমন ভাবে করবে যে টেরই পাবে না, এমনকি অপকর্ম করে আসবে, কোনো সাক্ষী রাখবে না, কেউ থাকবে না। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার এখানে। হ্যাঁ বলুন স্যার, তাইলে কি আমরা ধরে নিতে পারি যদি রাশিতে চন্দ্রকেতুর অবস্থান থাকে, আর যেহেতু তার সপ্তমে রাহু আছে, হ্যাঁ, তাইলে ওই লোকের সুইসাইড অ্যাটেম্প থাকবেই? অ্যাটেম্প থাকবেই না, অ্যাটেম্প অপরের ইন্ধনে হতে পারে, কিন্তু মৃত্যুটা হবে না। এটা কি স্যার বিপরীত লিঙ্গের বিপরীত লিঙ্গের বলে কথা নেই, বিপরীত লিঙ্গ যদি আসবে তখন, যখন বিপরীত লিঙ্গ আসবে, যদি সপ্তম পতি যদি মাতৃকারক গ্রহ বা ধরুন স্ত্রী কারক গ্রহ হয়, তখন বিপরীত লিঙ্গ আসবে। যদি আপনার রাহু থাকলে বিপরীত লিঙ্গ আসবে। তুলায় কেতু আর চন্দ্র থাকে, তাহলে তার সপ্তম পতিকেই আপনার মানে ইয়ে নাকি, ওই মানে ধূপতরি বিপরীত লিঙ্গের কারক গ্রহ নাকি? না, মঙ্গল, সপ্তম পতি মঙ্গল হবে। সে কি বিপরীত লিঙ্গের কারক গ্রহ? না স্যার, ওই যে রাহু জন্য বলছেন, সে তো বিপরীত লিঙ্গ হতে হবে, মানে পুরুষ হলে নারী হতে হবে, নারী হলে পুরুষ হতে হবে, অর্থাৎ শুক্রের কোনো কানেকশন থাকতে হবে সেখানে, তাহলে হবে কেন? এবার দেখুন, আমরা ধনু রাশি আসি। ধনু রাশির যদি আজকের দিনে ভাগ্য বিচার করতে হয়, তাহলে ধনু রাশি, রাশির অধিপতি হচ্ছে ধনভাবে, চন্দ্র বসে আছে কিন্তু অষ্টমে, শনি দৃষ্ট, বৃহস্পতি দৃষ্ট। তো এখানে আমরা বলতে পারি, কিন্তু অষ্টমে আমরা আগে কি বলেছি, নিধন স্থান, মানে ধন হারাবে, চোর সিটিং বা অজ্ঞান পার্টি লুটতরাজের খপ্পরে পড়তে হবে ভ্রমণকালীন। হয়তো আমরা ফ্লাইটে যাব, পাসপোর্টটা না নিয়ে ফ্লাইট টিকিট নিয়ে চলে গেছি, এবার পাসপোর্ট 2 কিলো দূরে রয়ে গেছে, সকালে যে কথা বললাম, ফ্লাইট মিস করলাম, হয়তো বাস দুর্ঘটনা ঘটলো, বা ধরেন আপনার কোনো ভ্রমণকালীন বিপর্যয় হলো, আবার দেখা যাচ্ছে অষ্টমে নিধন স্থানের চন্দ্র, মানে আকস্মিক আপনার চন্দ্র বিপর্যয় ঘটালো, কোনো না কোনো দিক থেকে আপনাকে ঝামেলায় জড়িয়ে দিল, বা চন্দ্র এখানে কিন্তু। স্যার, এটা কি শুধু 2 দিনের জন্য? 2 দিনের জন্য 2 রকম হবে। প্রথম দিনের জন্য, আজকে যেহেতু এখানে শনি নক্ষত্রে আছে, পরের দিন কিন্তু তার নক্ষত্র পরিবর্তন করবে, পরের দিনের ফল কিন্তু একটু পার্থক্য হবে, কিন্তু ঘরগত সোয়া 2 দিন কিন্তু প্রায় একই সেম ফল দেবে, শুধু নক্ষত্রের কারণে একটু ফলের দেশ। তাইলে এই বিচারটা শুধু আজকের জন্য? হ্যাঁ, এটা আজকের জন্য, শুধুমাত্র আজকের জন্য, আজকের দিন। তো এইবার ধনু রাশির ক্ষেত্রে অষ্টমে চন্দ্র, তাহলে যা আয় করবেন তার থেকে বেশি ব্যয় হবে, অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটবে। চন্দ্র যেহেতু ভ্রমণশীল গ্রহ, তো ভ্রমণকালীন মোটরসাইকেল চালাতে যে বাধা দিলাম গাছের সাথে, বা উগ্র গতিতে চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটালাম, হাসপাতালে যে পড়ে থাকলাম, এমনকি চুরি ডাকাতিতে অর্থ সম্পদ নষ্ট হলো, বা মামলা মোকদ্দমায় জড়িয়ে গেলাম, হতে পারে। এইবার ধনভাবে কিন্তু ধনপতি শনি আর রাশি অধিপতি বৃহস্পতি কিন্তু ধনভাবে বসে আছে, হোক নিচস্থ তুঙ্গস্থ যার নামে যাক, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তার ধনভাব চাঙ্গা, মানে তার ধন কিন্তু কমবে না। যে ব্যক্তির ওই 500 টাকা চুরি হবে, পকেট মারে হবে, তার কিন্তু কমবে না।
এইখানে রাহু তার হঠাৎ দিবে স্যার কিছু। মানে চোর কিন্তু বুঝবে যে কোন ঘরে গেলেই মূল্যবান জিনিস পাওয়া যাবে, দামি জিনিস পাওয়া যাবে, তারটা চুরি করবে। তো তার ভান্ডার থেকে খুব একটা কমবে না। এ কিন্তু নিঃস্বরিক্ত লোক হবে না ধনুরাশির আজকের লোক। মানে আজকে যে ধনুরাশির যার ভাগ্য জানছে নিঃস্ব রিক্ত লোকের কিন্তু ওই পকেট মার চুরি হচ্ছে না। তবে দুর্ঘটনাটা কিন্তু নিঃস্ব আর রিক্ত দেখে হবে না, ওটা যে কোনো লোকের হতে পারে। আর দ্বাদশে কেতু বসে আছে, লোকে ভুল বুঝবে, সন্দেহ চোখে দেখবে। এইবার কিন্তু ওই মানে গোপন শত্রুতার প্রবণতা বেড়ে যাবে। গোপন শত্রুরা ঘরের লোকের সাথে হাত মিলিয়ে আপনার অনুচিত অবৈধ প্রেম ফাঁস করে দেবে, যার ফলে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে। কারণ শুক্র, এই দেখুন এবার ষষ্ঠপতি এবং আয়পতি শুক্র, দ্বাদশে কেতু যুক্ত রাহু দৃষ্ট। এইবার বলতে পারেন যে হ্যাঁ, আমি কোন রকমে যদি অনুচিত কাজ করতে যাই, গোপন প্রেম করে কোথাও পালাতে যাই বা কোনো কিছু করি, সেক্ষেত্রে কিন্তু আমার আর ছাড় আজকে প্রেমটা ধরা খাবে স্যার আজকে। হ্যাঁ, ধরা খেতে পারে। তার তাহলে হলো এইবার গ্রহ নক্ষত্র বুঝে। এবার দেখুন ইনার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, ইনার পঞ্চমপতি এবং দ্বাদশপতি সে কিন্তু একাদশে বসে আছে শনির দৃষ্টি নিয়ে। শনির এটা তুঙ্গ কোণে, সেখানে রবি বসে আছে আপনার ভাগ্যপতি, রবি নিচস্থ হয়ে বসে আছে। তাহলে তার বিদ্যা শিক্ষা কি হবে? বাধা হবে স্যার বিদ্যা শিক্ষা। কেন? একাদশে তো মঙ্গল বসে আছে, সে দ্বাদশপতি। পঞ্চমপতি সে তো একাদশে বসে আছে। শনির দশম দৃষ্টি পড়েছে, সেটা তো তুঙ্গ ঘর এটা শনি। তাহলে আগে পঞ্চম, তারপরে তো দ্বাদশ, ঠিক আছে স্যার, তাই না? এই দ্বাদশপতি একাদশে বসে আছে মানে শিক্ষার্থীদের হয়তো দিনের শেষে শরীর স্বাস্থ্যটা খারাপ করতে পারে, বা পিতামাতার সাথে দিনের শেষে যে ঝামেলা বাঁধতে পারে। তাই বলে পিতামাতার আশীর্বাদ পাবে না, পিতৃ ধন সম্পত্তি পাবে না, বা শিক্ষার্থীরা লেখাপড়ায় জয়ী হবে না, এটা কিন্তু, বা লেখাপড়ায় তার মন বসবে না, এমনটি কিন্তু হতে পারে। তাই তো গুরুজি, নাকি? ঠিকই আছে। ঠিক। আচ্ছা, তারপরে কি হচ্ছে এর ধনুরাশি অষ্টম, নবম, দশম। দেখুন দশমপতি দশমে বসে আছে, কর্মপতি। তাহলে কর্মভাব তার অবশ্যই ভালো হবে। এবার ভাগ্যাধিপতি নিচস্থ হয়েছে, তার মানে ভাগ্য তার নেই বললে, এটা বললে কিন্তু ভুল হবে। অর্থাৎ ভাগ্য, কর্ম এবং আয়ের তিনটাই কিন্তু সে সাপোর্ট পেয়ে যাবে, পরপর 3 বারে সাপোর্ট পাবে। আবার ধনভাবের সাপোর্ট পাচ্ছে। তাহলে ধনভাবের সাপোর্ট পাচ্ছে, পঞ্চম ভাবের সাপোর্ট পাচ্ছে, ভাগ্য, কর্ম, আয় ভাবেরও সাপোর্ট পাচ্ছে। তো অশুভ দিক যতই আসুক না কেন, সে মুক্ত হবে কোনো না কোনো ভাবে, হবে না? তাহলে তাকে সান্ত্বনার বাণী দেওয়া যায় যে তোমার অশুভ ঘটতে পারে, দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ বা ভ্রমণকালীন কোনো বিপর্যয় ঘটতে পারে, তুমি জলে ডুবে যেতে পারো বা জলযান দুর্ঘটনায় পড়তে পারো, কিন্তু মরবা না। আর তোমার শত্রুরা পিছন থেকে ঘা মারার চেষ্টা করতে পারে, কিন্তু অবশেষে তারাই ব্যর্থ হবে। এটা বলা যায় না? পারবে না, বলা যায়। খেলা দেখেন এবার মকর রাশি। স্যার ভাগ্যপতিটা কি আসলে কি শুভ ফল দিবে স্যার এখানে? কেন? রবি নিচস্থ হয়েছে, ভাগ্যপতি নিচস্থ হয়েছে, মঙ্গল তার আবার শনির দৃষ্টি তার মিত্রকে সঙ্গে নিয়ে বসে আছে। শনির যে দৃষ্টি পড়েছে ধনভাবে, নিজগৃহে শক্তিশালী শনির দশম ভাবে দৃষ্টি দিয়েছে, এটা তো আরো রাজার মতো ফল দেবে। এটা তো তার তুঙ্গ গৃহ। রবিটা হচ্ছে তার ভাগ্যপতি, সপ্তম। হ্যাঁ, ভাগ্যপতি নিচস্থ হয়েছে। তো ভাগ্য ছাড়া কর্মগুণে একমাত্র শনি তো মহারাজ বানায় দিতে পারে, রাজা মহারাজা বানায় দিতে পারে, পারে না? তারপর তার মঙ্গল ওখানে আছে। হ্যাঁ, আর সেখানে মঙ্গল আছে না? তাহলে সেনাপতি তো যুক্ত আছেই স্যার, আছে, যেহেতু সে পঞ্চমপতি, অবশ্যই সে পঞ্চমপতি আছে, পরে দ্বাদশপতি। এইবার দেখুন মকরে যখন যাবেন, মকর রাশির জাতক জাতিকাদের, তো রাশিতে শনি এবং বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশপতি, কিন্তু রাশি অধিপতি রাশিতে। আর কি হয়েছে, সেখানে মঙ্গলের দৃষ্টি পড়েছে, সপ্তমে চন্দ্র পড়েছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি রাহুর, আগে রাহুর দৃষ্টির ব্যাখ্যা তো হয়েই গেছে, তো মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়েছে, তো চতুর্থ দৃষ্টি আর সপ্তমে চন্দ্র। তাহলে এবার কিন্তু সপ্তমে চন্দ্র নিজ গৃহে বসে আছে, তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়েছে, বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশপতি। তো আগে তৃতীয়পতি, ভাই বোনেরও সহযোগিতা পাবে,
বিবাহযোগ্যদের বিয়ে হবে, বিবাহের পর তাদের ভাগ্য উন্নতি ঘটবে, দাম্পত্য অশান্তি বিদূরিত হবে, সেই সঙ্গে সুখের বাড়ি কিন্তু বর্ষিত হবে তাদের ঘরে। এইবার বলতে পারেন সপ্তম ঘরে সপ্তম পতির উপর যেহেতু শনির দৃষ্টি আছে, তো সে চন্দ্রও তো শনির নক্ষত্রে বসে আছে। এই একে অপরের দৃষ্টিতে নেগেটিভ ফলটা দূরীভূত করে পজিটিভ ফলটা আনয়ন করবে। আর রাশির উপর মঙ্গলের দৃষ্টি, এখানে নিজ ঘরে শনি বসে আছে, মানে মঙ্গলের দৃষ্টি প্রতিফলিত হয়ে আয়নার উপর টর্চ লাইট মারার মতো ফিরে চলে আসবে, অর্থাৎ মঙ্গল ক্ষতি সাধন করতে পারবে না। উপরন্তু মঙ্গল হচ্ছে তার চতুর্থ এবং আয়পতি, সে কর্মভাবে বসে আছে। মঙ্গলও কিন্তু তাকে মনোবল দেবে, জনবল দেবে, অর্থবল দেবে। এই মঙ্গলের যে দৃষ্টি, এটা নেগেটিভ দৃষ্টি নয়, বরং এটা পজিটিভ দৃষ্টি হিসাবে প্রতিফলিত হবে। তাই তো গুরুজি নাকি? হ্যাঁ, আর তাছাড়া মঙ্গলের ওটি তুঙ্গগিরি দেখেছেন। তাহলে ইনার যদি বলেন যে বিদ্যা শিক্ষা কেমন হবে, তাহলে পঞ্চম ভাবে রাহু বসে আছে। মকর রাশি জাতক জাতিকার বিদ্যা শিক্ষা কেমন হবে আজকের দিনে? যারা শিক্ষার্থী আছে, বিদ্যাপতি কিন্তু আবার দেখুন, বিদ্যাপতি এবং কর্মপতি কিন্তু একাদশে, সেই রাহু যুক্ত আর কেতু যুক্ত। শিক্ষায় বাধা সৃষ্টি হবে স্যার। হ্যাঁ, শিক্ষায় বাধা সৃষ্টি হবে। শিক্ষার্থীরা প্রেম প্রণয়ে লিপ্ত হবে, তারপরে ধরেন দৌড়ে যে নেশা করে আসবে, বাপের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে যাবে, তারপরে দেখা যাচ্ছে অবৈধ কাজ বাজে লিপ্ত হবে। হ্যাঁ, এগুলো কিন্তু সে করবে স্যার, হয়নি কোনো কিছুই। আর বন্ধুপতি মিত্রপতি মানে চতুর্থপতি, সে তো আপনার কর্মভাবে বসে আছে, মানে কর্মক্ষেত্রে সহকর্মী অংশীদারেরা, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, মানে বিপদে পড়লে তাকে কেউ না কেউ রক্ষা করবে। কিন্তু পুত্র সন্তান এবং শিক্ষার্থী এই দুইজন ব্যতিরেকে এখানে স্যার প্রেম এবং শিক্ষার ক্ষেত্রে অবশ্যই সমস্যা করবে স্যার। হ্যাঁ, প্রেম, শিক্ষা এবং পুত্র সন্তান, পিতা, এই কয়টা জায়গায় সমস্যা ছাড়া আর কোনো সমস্যা কিন্তু এখানে ঘটানোর সম্ভাবনা নেই। তো দৈনিক রাশিফল লিখতে গেলে আগে দেখতে হবে যে নেগেটিভ কোন কোন জায়গা আছে। সেই নেগেটিভ জায়গাগুলোকে এমন ভাবে আমাদের তুলতে হবে যেন সে লোক ভয় না পায়। মানে নেগেটিভটাকে একটু ভাষাগত ভাবে আমাদের, যে এই দিকে তোমরা সতর্ক থাকো, এই দিক কিন্তু আসতেই পারে, মানে এটা একটু ভেবে রেখো, মনে রেখো যে এই দিকটায় সতর্ক থেকো। আর পজিটিভ দিকটাকে আপনারা একটু প্রতিফলিত করলেন যাতে শ্রুতি মধুর লাগে, মানুষ যাতে এটা ভালো দৃষ্টিতে দেখে। কিন্তু শিক্ষার ক্ষেত্রে তো নেগেটিভ তো নেগেটিভ, পজিটিভ তো পজিটিভ, এরকম ডাইরেক্ট বলতে হচ্ছে। কিন্তু আপনারা যখন বলবেন কোন ক্লায়েন্টকে, বা যখন আপনারা কোনো পত্রিকা বা মিডিয়াতে যখন রাশিফল বলবেন, তখন নেগেটিভটাকে একটু পজিটিভ গুলো তুলতে হবে স্যার। হ্যাঁ, তখন পজিটিভটাকে তুলতে হবে বেশি, আর নেগেটিভটা কাজ করে যেতে হবে। নেগেটিভটাকে একটু শান্ত ভাষায় বোঝাতে হবে, মানে নম্র ভাষায়, মানে বুঝিয়ে দিতে হবে যে এই জিনিসটা কিন্তু আজকের দিনে ঘটতে পারে, এই দিকে সতর্কতা আপনাদের থাকতে হবে। আর পজিটিভটা তো আপনি পজিটিভই বলছেন, তাই বলে নেগেটিভ বলবেন না তা কিন্তু আমি নিষেধ করিনি আপনাদের। নেগেটিভ যদি না বলেন, সেই লোক সতর্ক না হলে তার একটা দুর্ঘটনা ঘটে গেল, সে জবকে দেব, আপনাকে তো বলবে যে দোষ বেটা তুমি কি বলেছো, বলবে না? বা তুমি কি লিখেছো, এটা তো বলবে। এইবার কুম্ভ রাশি, কুম্ভ রাশির কি হবে? কুম্ভ রাশির রাশি অধিপতি সে কিন্তু দ্বাদশে বসে আছে, ধনপতি এবং আয়পতি সেও কিন্তু দ্বাদশে নিচস্থ হয়েছে। দেখেন তো কুম্ভ রাশির ষষ্ঠে চন্দ্র বসে আছে। স্বাস্থ্যগত ব্যাপার, বিশেষ করে বিপর্যয় ঘটাতে পারে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে, স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে। এমনকি বিশেষ করে ওই সকাল বেলায় ভালো লাগছে না, দুপুর বেলায় শুয়ে পড়লাম, মানে আর সন্ধ্যা হলে দেখা গেল এই আমার মতো ক্লাস পালিয়ে আমি এখন চলে যাচ্ছি, যে দেখা গেল আবার ঘুমিয়ে পড়লাম, এরকম। মানে আজকের দিনে আমার রুটিন মাফিক কাজ এখনো 1 ঘন্টার কাজ বাকি আছে, এখনো এই ক্লাস থেকে পালিয়ে গিয়ে 1 ঘন্টার কাজ পিছিয়ে পড়ে গেছি। আমি কিন্তু 4টের সময় ঘুমিয়ে পড়েছি, ঠিক এই জায়গাটায় 4টের সময় ঘুমিয়ে পড়েছি, আমাকে কেউ ডাকার নেই, বলছে না আজকে আমার কাছে কেউ নেই, তো ডাকার কেউ নেই। আমি 6টা 22-এর সময় উঠেছি। 6টা 22-এ মানে 2.5 ঘন্টা তো আমি এরকম ঘুমিয়ে পড়ি না, তো 2.5 ঘন্টা ঘুমিয়ে পড়েছি, মানে ওই 2.5 ঘন্টার কাজ আমার তো এমনিই পিছিয়ে। আর তাছাড়া মন মানসিকতা তো ভালো নেই, থাকবে কি করে? দেখুন আমার রাশি অধিপতি দ্বাদশে, ধনপতিও কিন্তু দ্বাদশে, আর এদিকে আয়পতিও কিন্তু দ্বাদশে, আর চন্দ্র ষষ্ঠে। তো এ আর ভালো কি করে হবে আজকের দিনে? সকালে ক্লাস নিয়ে যার জন্য তো দেখেন
জগৎ দিয়ে চলে যাওয়া হলো, তারিখের কুপ্রভাবের জন্য ক্লাসটা বন্ধ হলো, মানে আমি ক্লাস নিয়ে চলে গেলাম, আর কোনো স্যাররা থাকলেন না, ক্লাসটা বন্ধ হয়ে গেল। তো এই যে ঘটনাগুলো ঘটলো, এটা কিন্তু এর কারণে ঘটলো। তাছাড়া আমার রাশির চতুর্থে আজকে রাহু, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহযোগিতা করবে। দেখুন সকাল থেকেই বলেছি আমার সৈন্য সামন্ত কিন্তু নেই, আমি একা। রেকর্ডিং চালু করতে হবে, ভিডিও কল দিয়ে রেকর্ডিং চালু করতেছি, ভিডিও কলে তার জ্বর, সে কিন্তু তারপরেও বলে দিচ্ছে কিভাবে রেকর্ডিং চালু করতে হবে। তন্ময় বাবু লক্ষ্য করেছিলেন মনে হয়। তার ভিতর দুটো তিনটে ফোন রিসিভ না করলে নয়, আমি সেই দুটো তিনটি ফোন রিসিভ করেছি, আর মনে হয় কত ফোন এসে গেছে তার কোনো নিরাকার নেই। তো এই যে একা করে ফেলেছে, মানে চতুর্থে রাহু তুঙ্গস্থ আমার রাশি, চন্দ্র ষষ্ঠে, শনি নক্ষত্রে, শনি দৃষ্টিতে। শরীর স্বাস্থ্য কেউ তো ঘুমাইছি মারিয়ে ফেলেছি একবারে। এইবার দেখুন আমার রাশি সপ্তম পতি রবি, সে নিচস্থ হয়েছে, বুঝলেন। আমার ওয়াইফ গতকাল রাত্র থেকে অসুস্থ। এর থেকে আর বাস্তব মিলানোর মনে হয় কিছু নেই। গতকাল রাত্রে 170, মানে প্রেশার উপরেরটা 170, নিচেরটা 130। এইবার 170/30 একটা মেয়ে মানুষের প্রেশার হয়ে গেলে তার অবস্থান কি? এটা হচ্ছে অবস্থা। তা এটা কিন্তু ঘটিয়ে, তার ভিতরে মঙ্গল কি হচ্ছে? মঙ্গল হচ্ছে আমার রাশির তৃতীয় এবং দশম পতি, সে ভাগ্যস্থানে বসে আছে। আর সপ্তম পতি রবি যে নিচস্থ হয়েছে, তাহলে সপ্তম পতি রবি নিচস্থ হয়ে শনি দৃষ্ট, আর এদিকে হচ্ছে আপনার দ্বিতীয় এবং দশম পতি মঙ্গলটা তার সাথে যুক্ত হয়ে সেই শনির দৃষ্টি করেছে। তার মানে কি হবে? এই রবি সেই সপ্তম পতি নিচস্থ হয়েছে, তার চিকিৎসার্থে ব্যয় হবে, বা তাকে নিয়ে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা এটা ভোগ করতেই হবে। আর সেখানে মঙ্গল যুক্ত হয়ে বসে আছে, মানে ধরেন ওই যে সেই প্রেশার, হার্ট, এগুলো তো মঙ্গল রিলেটেড ব্যাধি পীড়া, মানে সেই সপ্তম পতির সাথে যুক্ত থাকার কারণে সেই ব্যাধি পীড়াই তাকে ভুগিয়েছে। এভাবে হচ্ছে বিচারটা হবে। এবার সর্বশেষ মীন রাশি। মীন রাশির কি হচ্ছে দেখুন, মীন রাশির তৃতীয় রাহু, আর রাশি অধিপতি একাদশে। এমনকি রাশি অধিপতি আর দশমপতি একাদশে। রাশি অধিপতি আর কর্মপতি একাদশে নিচস্থ থাকুক আর সারা মরে থাকুক আর ঘুমায় থাকুক, বৃহস্পতির মতো হাই ভোল্টেজ গ্রহ ও নিচস্থ থাকলেই কি হবে তাতে? তাছাড়া একাদশপতি একাদশে, চন্দ্র পঞ্চমপতি পঞ্চমে, দেখছেন। আর ধনপতি এবং আপনার ভাগ্যপতি, ধনপতি এবং ভাগ্যপতি সে বসে আছে অষ্টম ভাবে। তো ধনপতি আর ভাগ্যপতি অষ্টম ভাবে থাকার কারণে, আর সেখানে আপনার ষষ্ঠপতি যুক্ত থাকার কারণে রবি মঙ্গলের ব্যাধি পীড়াগুলোতে হয়তো ভোগাতে পারে। কিন্তু শিক্ষার্থী যারা আছে তাদের মনোবল চাঙ্গা করবে, তারপরে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব পাবে, তারপরে হচ্ছে কর্ম ব্যবসা বা ভ্রমণ বা ধর্মীয় যাত্রা, এগুলোতে বিদেশ যাওয়ার পথ খুলবে। বৃহস্পতি যেহেতু একাদশে আছে, তারপরে কর্মের ঝুট ঝামেলা সেগুলো মীমাংসা হবে, ব্যবসা বাণিজ্যের ঝুট ঝামেলা মীমাংসা হবে। সেই সঙ্গে অশুভ দিকটা থাকার মধ্যে ভাই বোনদের সাথে মতানৈক্য হতে পারে। আর হচ্ছে এই আপনার অষ্টমে রবি মঙ্গল, এই যে অষ্টমে রবি মঙ্গলের কারণে, মঙ্গলটা হচ্ছে সপ্তমপতি, ষষ্ঠপতি, আর রবিটা হচ্ছে ষষ্ঠপতি, আর মঙ্গলটা হচ্ছে আপনার ভাগ্যপতি এবং ধনপতি। এই অষ্টমে থাকার কারণে ভাগ্য আর ধনের ক্ষেত্রে পার্থক্য থাকলেও একমাত্র বৃহস্পতি এবং শনি তারা কর্ম গুণে বা সততার গুণে, এখানে বলা যায় যে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদী যে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে যত প্রতিকূলতা আছে সে প্রতিকূলতাকে সে কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাবে না? যাবে। এবার ভাই বোনদের সাথে মতানৈক্য হতেই পারে, কিন্তু সেখানে তো বৃহস্পতির দৃষ্টি আছে, অর্থাৎ ওই সেই মা বাবার দোয়া আশীর্বাদ বা মহান রাব্বুল আলামিনের কৃপা বা মহান সৃষ্টিকর্তার কৃপা নিয়ে তারা বালা মুসিবত থেকে মুক্ত হয়ে দুর্বার গতিতে আগাবে। ক্লিয়ার? প্রশ্ন আছে কারো? বলেন। আজকে ভিডিওটা অফ করে ক্লাস করব স্যার? হ্যাঁ, ভিডিওটা অফ করে ক্লাস করব?
তো এইটা কি প্রশ্ন হলো? এখানে প্রশ্ন আছে কিনা কারো, সেটা বলেন। ওটা করলে করবেন, আপনার বিশেষ জরুরি প্রয়োজন হলে ভিডিও অফ করবেন, এতে বাধা নেই, কিন্তু প্রয়োজন না হলে ভিডিও অন রাখলে ভালো লাগে বেশি, বা আপনাদের পরিস্থিতিটা হয়। এই জন্যই আমরা বলি, আমাদেরও একটু মনে আনন্দ লাগে, আপনাদের একটু মুখ দেখতে পাই যে কে বুঝছে আর কে বুঝতে পারছে না, এটা আমরা একটু বুঝতে পারি। এই জন্য আমরা ভিডিওটা অন করতে চাই। অসুবিধা হচ্ছে স্যার, খুব অসুবিধা হচ্ছে। আপনারা নিজেরা যতটা নিজেদেরকে পরিচিত না করতে পারবেন এই ক্লাসের মাধ্যমে, আপনারা যে পরিচিতিটা পাবেন, এটা কিন্তু মানে দেশ দশে স্বীকার করবে যে অমুক প্রতিষ্ঠান থেকে পড়েছে। এবারে এই প্রতিষ্ঠানের ছাত্র যদি সেই রকম যোগ্য না হয়, আমরা যদি গর্দবী হই, তাহলে আপনাদের সেই গর্দবের সেইটা ভোগ করতে হবে, যে পেতে হবে যে আরে ওই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি থেকে পাশ করা, তো ও বুঝেছি, যাও 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 যাও, তোমাকে আর এখানে লাইসেন্স দেওয়া হবে না। আর যদি বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি এটা যদি সেই সত্যিকারের সুশিক্ষায় শিক্ষিত করে থাকে, আর এটা যদি দশে স্বীকার করে, তখন কিন্তু বলবে অমুক প্রতিষ্ঠান থেকে পড়েছো, ও বাহ স্বাগত। ক্যাম্ব্রিয়ান থেকে পাশ করে আসছে, এই এরা কি ভাইবা নিবি রে, আগে চাকরি দে। ঢাকা ভার্সিটি থেকে পাশ করে বের হয়েছে, ঠিক আছে, আরে আর কোনো কথা নেই। এরকম ব্যাপার আছে না? আছে। তার প্রমাণটা হচ্ছে আপনাদের ভিডিও, যে এখানে আপনারা পড়াশোনা করেছেন। এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় যাবে, এইগুলো দেখেই কিন্তু আপনাদেরকে স্বাগত জানাবে। ইতিমধ্যে দেখুন, আজ 2 বছর করোনার সময়, আমি আর 5 মিনিট সময় বেশি নিব না, তো এই 2 বছর যে কোভিড-19 বিশ্বকে জীর্ণ শীর্ণ করে তুলেছে, তো আমাদের গত 20 সালের মার্চের 18, 19, 20 3 দিন সম্মেলন ছিল খুলনাতে। সেই সম্মেলনে ভারত, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর, ইউরোপের 2টো দেশ থেকে 45 জন লোক আমাকে ডেলিগেট ফি জমা দিয়েছিলেন, ফর্ম ফিল আপ করেছিলেন। $100 করে ডেলিগেট ফি জমা দিয়েছিলেন 3 দিনের কনফারেন্স। সেই জমা দিয়ে কেউ এসে ঢাকায় এসে ঢাকার থেকে এয়ারপোর্ট থেকে ফিরে গেছে, কেউ হোটেলে থেকে ওখান থেকে ফিরে গেছে, কোন সম্মেলনে যোগদান করতে পারেনি। তো এই যে ইন্ডিয়ান অনেক বড় বড় সংগঠন এবার এই যে নতুন সম্মেলন হওয়া শুরু করছে, অলরেডি আমরা কিন্তু 4টা না 5টা চিঠি কিন্তু পেয়ে গেছি অলরেডি। 22শে জানুয়ারি থেকে 22শে ডিসেম্বর থেকে শুরু, আর জানুয়ারির মধ্যে 4-5টা সম্মেলনে কিন্তু আমাদের সংগঠন যেন আমরা যোগদান করি, তার ডাক কিন্তু বা চিঠি কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তো এই পেয়ে যাওয়ার পিছনে কি কারণ? আগেও তো আমাদের বাংলাদেশে একটি সংগঠন ছিল বা এখনো আছে, কই তখন থাকতে তো এইরকম সাড়ম্বরে, তখনও তো আমি সেক্রেটারির দায়িত্ব পালন করেছি বা সংগঠনের সাথে আমি ছিলাম, বা যদিও তখন আমি বিভাগীয় সেক্রেটারি ছিলাম, অল বাংলাদেশ ছিলাম না, তো তথাপিও খোঁজ খবর তো আমি জানতাম, কিন্তু কই আমি তো এইরকম সাড়ম্বর দেখিনি। কিন্তু এবার তো সেই সাড়ম্বরটা পাচ্ছি। তাহলে এখান থেকে কিন্তু বোঝা যাবে যে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি এবং বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি আসলে আপনাদের কি দিচ্ছে বা দিচ্ছে না। তাছাড়া এই ক্লাসের ভিডিওতে যে কমেন্টগুলো পড়বে, সেই কমেন্টগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমরা আপনাদের ভুল শিক্ষায় শিক্ষা দিচ্ছি না সুশিক্ষায় শিক্ষিত করছি, সঠিকটা শিখাচ্ছি না ভুলটা শিখাচ্ছি, এটাও বুঝতে পারবেন। তো তখন আপনাদের মনটা ভালো লাগবে, তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে আমরা ঠিক করছি। এই জন্য ভিডিও অন করা। তো বিশেষ অসুবিধা কারো থাকলে সেক্ষেত্রে তো অফ করবেনই, বা নেটওয়ার্কের প্রবলেম, হয়তো দেখা যাচ্ছে তার অন্য কোনো একটু বিশেষ কোনো কাজ করতে হচ্ছে, তো তখন ভিডিও অফ করতে। তার শরীরটা অসুস্থ স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, সে তো বললামই, এটা বলা লাগবে না। আমি বলেছি আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা এটা জিজ্ঞেস করেছি। কারো কি এই দৈনিক রাশিফলের ব্যাপারে আর কোনো প্রশ্ন আছে? স্যার আমার আচ্ছা ঠিক আছে, তন্ময়দা বলেন, আপনি বললেন। সেটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে পঞ্চমপতি তার স্বক্ষেত্রে উপবেশন করে আছে, কিন্তু শনির সপ্তম দৃষ্টি উভয়কে দিয়েছে। স্যার এখানে একটা প্রশ্ন, তার বিদ্যা শিক্ষা ভালো হলেও চন্দ্র ডিগ্রিটা যদি 29 হয়, সেক্ষেত্রে যেহেতু শনি ডিগ্রিতে বসে আছে, সেক্ষেত্রে কি তার একই রেজাল্ট হবে? না, তখনকার সময় এটা আজকের দিন, তখনকার সময় ওই যে বললাম না নক্ষত্রগত পরিবর্তনে তখন পরিবর্তন হয়ে যাবে, তখন কিন্তু তার ওই শিক্ষার্থীদের ভাবটা পরিবর্তন হয়ে যাবে।
কারণ শনির দৃষ্টি করতেছে ওদিকে রবির নক্ষত্রে, ছোট্ট নক্ষত্রে থাকছে। আবার দেখুন তার ষষ্ঠপতি রবিটা নিচস্থ হয়ে থাকছে, সেই রবির উপরও শনির দৃষ্টি পড়ছে। তো রবি তো সুনাম যশ কারক গ্রহ, আত্মকারক গ্রহ, পিতৃকারক গ্রহ, এগুলো তো রয়েছেই, বা কর্মকারক গ্রহ। তো যে সাবজেক্টে পড়াশোনা করব সেই দিকে কর্ম করব, এগুলো তো থাকবে, তখন একটু ব্যতিক্রম তো হবেই। অর্থাৎ 2.5 দিনের মধ্যে যে ব্যতিক্রমটা হবে ওটাই নক্ষত্রের ব্যতিক্রমের কারণে ফলাদেশটা যৎ সামান্য ব্যতিক্রম করবে। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? এবার নীরজ কান্তি বাবু বলতেছিলেন। না স্যার, আমি বলছিলাম আমি মোটামুটি আপনার শেষের কথায় উত্তরটা পেয়ে গেছি। সেটা হচ্ছে যে চন্দ্রের মুভমেন্ট যেহেতু স্বল্প দিন, মোটামুটি এই প্রেডিকশনটা আমরা মিনিমাম 2 দিন একই প্রেডিকশন হবে একজন জাতকের ক্ষেত্রে, এই কথাটাই বলতে চাইছিলাম যে এই পেয়ে গেছি স্যার আমি উত্তরটা। চন্দ্রের অবস্থান সাপেক্ষে তার দৈনিক রাশিফল বা দৈনিক ভাগ্যাদেশ বলা হবে, কিন্তু যে রাশির বলা হবে সেই রাশি অধিপতি আর ধন সম্পদের ক্ষেত্রে সে মানে অর্থাৎ অর্থ সম্পদই তো আগে, আর শরীর স্বাস্থ্য, এই দুটি দিক থাকতে হবে। আমার শরীর স্বাস্থ্য মন যদি ভালো না থাকে তো আমার কর্মে মন বসবে, আমার ব্যবসা বাণিজ্যে মন বসবে না, তখন তো ওই ক্যাশ খালি হয়ে যাবে। বা আমি দেখা গেল একজনের কাছে 5 আইটেম মাল বিক্রি করলাম, 500 টাকা দাম, আমি ভুল হিসাব করে 400 টাকা রেখে দিলাম, বা 500 টাকা নোট দিল, এইবার তাকে আমি 300 টাকার মাল দিলাম, সে পাবে 200 টাকা, আমি তাকে 300 ফেরত দিয়ে দিলাম, তখন কিন্তু 100 টাকা আমার লস হয়ে গেল। এমনটি ঘটে না? অহরহ ঘটছে মানুষের। অর্থাৎ মন যদি ভালো থাকে তাহলে ভালো থাকবে। অনেক ডাক্তার সিজার করতে গিয়ে বা অপারেশন করে তার ভিতর অস্ত্র রেখে সেলাই করে চলে আসছে না? দেখা যাচ্ছে বাড়িতে গন্ডগোল করে গেছে বা বাসায় অশান্তি, মনে ভালো লাগেনি, তার ভিতর জরুরি অপারেশন, একটা রুগী কিন্তু পেটের মধ্যে অস্ত্র থেকে গেছে। এটা আমরা মিডিয়ায় দেখি না অনেক সময়? তো এটা ভুল তো ভুলই। তো মন যদি ভালো থাকে, শরীর যদি ভালো থাকে, ভুলের মাত্রা কম হবে, আর যদি মন শরীর খারাপ থাকে তাহলে ভুলের মাত্রা বাড়তে পারে। আর মানুষ মাত্রেই ভুল আছে, ভুল তো হবে। তো ভুল আর সঠিক মিলিয়ে আমার কথা থাকবে যে আপনারা যারা আজকের ক্লাস করেছেন আপনারা প্রত্যেকে 1-2 দিনের রাশিফল লিখবেন। কত তারিখের লিখবেন, একটি তারিখ দিয়ে আপনারা লিখবেন, লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। দেখি আমি একটু দেখব যে আপনারা আসলে এই ক্লাসের মাধ্যমে দৈনিক রাশিফল লেখা শিখতে পেরেছেন কি না। এটা গত বছরও কিন্তু আমি এই একই জিনিসই করেছিলাম, তারা কিন্তু সবাই লিখে পাঠিয়েছিলেন এবং আমি সেই লেখাতে তৃপ্তি অনুভব করেছিলাম। তো এবারও কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকলো এটা, যে আপনারা এই দৈনিক রাশিফল ভালো হোক মন্দ হোক যার যার মতো ভাষায়, মানে কোনো সহযোগিতা না নিয়ে শেখার জন্য, মানে বিশেষ করে ভাষাগত সহযোগিতা আপনার কোনো রকমে নেওয়ার দরকার নেই, যার যার ভাষা মতো নিয়ে আপনারা কি ফলাদেশ হতে পারে আগে উপরে তারিখ দিবেন, তারপরে হচ্ছে আজকের দিনটি কেমন যাবে, অর্থাৎ কোন তারিখে লিখছেন সেই তারিখের যাতে হরোস্কোপটা দিয়ে আমি দেখতে পারি যে আপনারা নিয়মের মধ্যে লিখেছেন না নিয়মের বাইরে লিখেছেন, এটা কিন্তু আমি একটু দেখতে চাই। ঠিক আছে? জি স্যার। তো আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবন কাটান এবং এর পরবর্তীতে আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার শ্রদ্ধেয় গুরুজি পণ্ডিত শ্রী আদিত্য শাস্ত্রী উনি আপনাদের ক্লাস নিচ্ছেন, আপনারা ক্লাস করুন, আমি একটু লিভ নিচ্ছি। আমি ব্যাপারে এই যে ডক্টর কেশিপাল সাহেব যে 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা ধরে যে আপনাদের সামনে আলোচনা করলেন, এটা আমি সংক্ষেপে দুটো কথাকে বলে দিই। এই জন্মকালীন জাতচক্রে ভাবস্থ গ্রহ, ভাবদর্শী গ্রহ এবং ভাবপ্রতীক গ্রহের বলাবল বিচারে দৈনিক রাশিফল, সাপ্তাহিক, মাসিক বা বর্ষগত রাশিফল সমস্তটাই বিচার করা হবে। খুব ভালো করে খেয়াল রাখুন, বিচারের ক্ষেত্রে জন্মকালীন জাতচক্রে ভাবস্থ গ্রহ, ভাবদর্শী গ্রহ এবং ভাবপ্রতীক গ্রহ এর বলাবল অনুসারে এর দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বর্ষগত রাশিফল বিচার করা হবে। প্রশ্ন হলো, আজকে কোন শিশু জন্মগ্রহণ করলেন, তার 30 বছর বয়সে বিয়ে হবে না 26 বছর বয়সে বিয়ে হবে কি 22 বছর বয়সে বিয়ে হবে,
এই যখন কোষ্ঠীটা করা হয় তখন দীর্ঘমেয়াদী গ্রহ চার থেকে ধরে নেওয়া হয় রাহু, কেতু, শনি, বৃহস্পতি। মোটামুটি একটা হিসেব করে সেই ভাবে গেলে কি ফল হতে পারে তার উপরে এগুলো ফলাদেশ করা হয়। আর দৈনিক রাশি ফল বা মাসিক রাশি ফল বা বর্ষগত রাশি ফল এগুলো কিন্তু জন্মকালীন গ্রহচক্রে গ্রহের অবস্থান, ভাবস্থ গ্রহ, ভাবদর্শী গ্রহ এবং ভাবপতি গ্রহের বলাবল অনুসারে এগুলো বিচার হয়ে থাকে। গুরুজি আমার একটা কথা এখানে আছে, এখানে আজকের ক্লাসটি হচ্ছে যে ওই জাতকের কাছে আসলে বিচার নয়, মানে কাছে আসলে আজকের দিন কেমন হবে এটা বিচার নয়। আজকের বিচার হচ্ছে আজ শিখবো দৈনিক রাশিফল লেখা এবং জানার পদ্ধতি, মানে এটা সবার জন্য সামগ্রিক। আর গুরুজি যেটা বলেছেন এটা অনেক, মানে এই সময় এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল যে যখন আমরা কোন ভাগ্যফল প্রত্যাশী সামনে আসবে তার পার্সোনাল বিচার করার জন্য জাতচক্র অর্থাৎ জন্মছক, জন্মছকের সঙ্গে গোচর ছক, গোচর ছকের মিলিয়ে তারপরে যে ভাগ্যাদেশ বলতে হবে সেটা হচ্ছে তার পার্সোনাল দৈনিক ফল। আর এটা হচ্ছে জাতীয় অর্থাৎ মানে বিশ্বে 650 কোটি লোক, 650 কোটি ভাগ্য, সব কথা কি মিলবে নাকি? 12টি রাশি গুণ 650 কোটি, মানে ভাগ দেন 650 কোটি দিয়ে, এক একটা রাশিতে 50 কোটি লোক, 50 কোটি লোক কি একই রকম চলবে? চলবে না। কিন্তু একটি জিস্ট, ওর মধ্যে অন্তত পক্ষে 5টি পয়েন্ট যদি থাকে তো 5টি পয়েন্টের 3টি খাটতে হবে, তাহলে তো জ্যোতিষ মিথ্যা হয়ে যাবে। মানে 50% চন্দ্রটা খাটতে হবে, খাটাতেই হবে। তো 50% এর উপরে খাটাতে গেলে তা করতে হবে, তাই হচ্ছে আজকের আলোচনা। আর গুরুজি যে কথা বলেছেন এটা হচ্ছে যে আপনার যখন আপনার কাছে আসবে কোন লোক ভাগ্য জানতে, তখন জাতচক্র এবং গোচর চক্র দেখে তারপরে তোমার আজকের দিন তুমি কি প্রশ্ন নিয়ে আসছো। যেমন আমরা প্রশ্ন রাশি বিচার করতাম এক সময়, যেমন লোকটি কি জন্য আসছে, কি জন্য আসছে, সামুদ্রিক শাস্ত্রের একটি পার্ট আছে। লোকটি আমার কাছে হাত দেখাতে আসছে, না এর কি করতে আসছে, না আমাকে মাপতে আসছে, নাকি আমার এখানে চাঁদা চাইতে আসছে, নাকি আমাকে ধরুন ফাঁদে ফেলার জন্য আসছে, এটা আগে বুঝতে হবে। তো এইটি বোঝার জন্য আগে পদ্ধতি অবলম্বন করে তারপরে হচ্ছে আমি চেম্বারের কাজ আরম্ভ করতাম, যে তার ভাগ্য গণনা করব কি করব না। আর এখন গণজোয়ার, মানে এখনকার অবস্থানে আর ওইটা বিচার বিশ্লেষণ নেই, আসলে হ্যাঁ ঠিক আছে দেখা আরম্ভ করি। এখন আর ওই এই ষড়যন্ত্র নিয়ে আসেও না। এমন এমন সময় ছিল সাংবাদিকদের তোর বা ধরুন মানে বিভিন্ন মুস্তানদের চাঁদাবাজি বা এত পরিমাণে ছিল যে তারা জ্যোতিষ শাস্ত্রকে বিশ্বাস, একে তো আমাদের দেশ বোঝেনি তো যে সহজে বিশ্বাস করা যায়, তো অবিশ্বাসী শাস্ত্রকে নিয়ে যে জ্যোতিষ কি বলে এটা পরীক্ষা করার জন্য আসবে। বাড়িতে বিড়াল জন্মাইছে, বিড়ালের জন্ম তারিখ নিয়ে চলে আসলেন যে হ্যাঁ দেখো তো এর পুষ্টি করো কি হবে। মরে গেছে তার বাবা, হয়তো তার বাবার জন্ম তারিখ নিয়ে চলে আসছে, বা ছেলে মরে গেছে এর জন্ম তারিখ নিয়ে আসো, এই জ্যোতিষ বাবু কি বলতে পারে, বলতে না পারলেই এই খেলা লেগে গেছে। তো এই জন্য কে কোন মুভমেন্টে এসেছে এটা কিন্তু আপনার এই ভারতীয় আরেকটি জ্যোতিষ আছে সামুদ্রিক জ্যোতিষ, এর মাধ্যমে কিন্তু বের করা সম্ভব। আবার প্রশ্ন লগ্ন থেকে, মানে প্রশ্ন লগ্ন যে লগ্নে সে প্রশ্ন করছে, যে আসছে সেই প্রশ্ন লগ্নকে লগ্ন ধরে, মানে প্রশ্নের সময়কে লগ্ন ধরে সেই ব্যক্তি কি আসলে আপনার কাছে সত্যিকারে হাত দেখাতে আসছে ক্লায়েন্ট না অক্লায়েন্ট, মানে সে হিতাকাঙ্ক্ষী হবে না আপনার অনাকাঙ্ক্ষী হবে, এটাও কিন্তু সেটা থেকে বের করে নিয়ে আসা যাবে। তো এগুলো আপনারা হায়ার ডিপ্লোমাতে পাবেন, এটা এখন পাবেন না, কারণ ডিপ্লোমাতে এত কিছু আপনারা ধরে নিতে পারবেন। তো ঠিক আছে, আপনারা ভালো থাকুন, এগুলো পর্যায়ক্রমে অবশ্যই শিখতে পারবেন। যেমন নষ্ট কোষ্ঠী উদ্ধার, নষ্ট কোষ্ঠী উদ্ধারের এমনই একটি পদ্ধতি। গুরুজি আপনি বলুন তো, একটি মানুষের নষ্ট কোষ্ঠী উদ্ধার করতে গেলে একজন জ্যোতিষ মিনিমাম 15 দিনের আগে কোষ্ঠী উদ্ধার করতে পারবে বলে মনে হয়? না 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 পারবে? যদি 6 ঘন্টা নষ্ট কুষ্টি বলতে স্যার কি বুঝাচ্ছেন? জন্ম তারিখ জানা নাই এটা কি? হ্যাঁ, একজন মানে জ্যোতিষ যদি 6 ঘন্টার বেশি মস্তিষ্ক ঠিক রেখে নিশ্চয়ই এই সাবজেক্ট রিলেটেড কাজ করতে পারবে না। তো যে ব্যক্তি ধরুন আমার জন্ম তারিখ জানা নেই, আমার বা কুষ্টি হারিয়ে গেছে, নষ্ট কুষ্টি, যাকে বলে কুষ্টি নেই,
বা কুষ্টি নষ্ট হয়ে গেছে, জন্ম তারিখও মনে নেই, পাগল হয়ে গেছিলাম তখন, হারায় গেছে বা ঘর পুড়ে চলে গেছে, আমার ঘর পোড়ার কারণে ব্রেন ট্রেন খারাপ হয়ে গেছে, ওই কুষ্টিটা আমার উদ্ধার করতে হবে কত তারিখে জন্ম ছিল। তাহলে এই ব্যক্তিকে মিনিমাম 12 দিন ওই জ্যোতিষের কাছে আসতে হবে। আসার পরে ওই 12 দিন যে যে দিনে আসবে সেই দিনের অবস্থানকে বিচার করে ওখান থেকে ব্যাকে আসতে হবে, সে কেন আসলো, এখনকার ভাগ্য কেমন চলছে, তার 1 বছর আগে কেমন চলছিল, 2 বছর আগে কেমন চলছিল, বা 2 দিন আগে কেমন চলছিল, এভাবে তার কাছ থেকে প্রশ্ন করে করে প্রশ্নের মাধ্যমে তার কাছ থেকে কষে কষে বের করতে হবে তার ভাগ্য। বের করতে করতে ব্যাকে আসতে আসতে তার সে অনুমান বলছে আমার বয়স 40 বছর, তাহলে 40 বছর পর্যন্ত চলে যায়, 80 সালে চলে যায়, 81 সালে চলে যায়। 81 সালে যাওয়ার পরে এইবার কি বার, কোন নক্ষত্র, কোন তিথি, কত তারিখ, কোন মাস, এই যে জন্মগ্রহণ করেছে এই জায়গায় যাওয়া সম্ভব এই জ্যোতিষ শাস্ত্র দ্বারা। কিন্তু মিনিমাম ধরে রাখেন ভালো জ্যোতিষ হলে 30 দিন দরকার, এখনকার যুগের ভালো জ্যোতিষ হলে 30 দিন দরকার, আর মিনিমাম 12 দিন সেই লোককে এই জ্যোতিষের কাছে মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টা করে স্টে করার দরকার, তবেই না নষ্ট কুষ্টি উদ্ধার করা সম্ভব। এইবার এই কাজ করা এখন শর্টকাট পথে, মানুষ ইনকাম করার পথে কেউ নষ্ট কুষ্টি উদ্ধার করতে যাবে? খালি মুখে বলবে আমি উদ্ধার করে দিতে পারি, আমি বলে দেবো যে আরে তোর জন্ম তো হইলো 85 সালের মাসে অমুক বারে, কিন্তু আসলে সেটা শাস্ত্রগত ভাবে মিলিয়ে দিতে গেলে কিন্তু তা হবে না। অর্থাৎ এটা আপনারা হায়ার ডিপ্লোমা বা ডিগ্রি কোর্সে গিয়ে ছাড়া এগুলো শিখতে পারবেন না। এর আগে ভিতকে মজবুত করুন, তারপরে আমরা কি দিতে পারি সেটা দেখবেন। আপনারা যদি সঙ্গে থাকেন তো আপনারা পাবেন। তো ভালো থাকুন, ঠিক আছে গুরুজি, আপনি ক্লাস শুরু করুন। অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা ভেঙে দিয়েছেন ভালো থাকেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। যে দৈনিক আর জীবনীর মধ্যে যে পার্থক্যটা, এটা আসলে বলা হয়েছিল না, যদিও সকালে আমি 2টি শখ করেছিলাম, কিন্তু সময়ের জন্য এই এত অল্প সময়, সকালে পেয়েছি 1.5 ঘন্টা, মানে যোগদান করতে করতে 9:22 বেজে গেছে, তাহলে 22 মিনিট সময় এমনি নষ্ট হয়েছে। তো এই সকালবেলায় আমরা পেলাম না, এদিকে বিকাল মানে এই সন্ধ্যাবেলায় হচ্ছে সেই সময় স্বল্পতা, মানে সব মিলিয়ে সব কিন্তু আমি 2টো করেছিলাম, কিন্তু সেই 2টোর ব্যাখ্যা কিন্তু ওইভাবে দেওয়া হয়। তো আজকে দেখুন, এই যদি আমাদের গুরুজি না থাকতেন তাহলে কিন্তু এই কথাটা বাদ পড়ে যেত, এই কথাটা কিন্তু পরে তোলা খুব কষ্ট ছিল। তো অসংখ্য ধন্যবাদ গুরুজি, আশীর্বাদ রাখবেন। দৈনিক রাশি ফলের ক্ষেত্রে গ্রহের অবস্থান, চন্দ্রের অবস্থান দেখে নিশ্চয়ই দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং বর্ষগত রাশিফল বিচার করা হয়। আমি এই অর্থে বললাম যে দীর্ঘমেয়াদী বিচারের ক্ষেত্রে বা কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি বিচার করতে হয়, তাহলে কোনো ব্যক্তি, তাহলে তার জন্মকালীন গ্রহের অবস্থান অনুসারে তার ওই দৈনিক বা মাসিক বা বর্ষগত রাশিফলকে দেখলেই বোঝা যায় কি হবে না হবে। তবে তুমি যেটা বললো বা যেটা করছো সেটা দৈনিক রাশিফল, আজকে কে কোথায় আছেন, কোন প্ল্যানেট কোন ঘরে বসে আছেন, এবং লগ্নের মেষ রাশি থেকে বা বৃষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত কে কোথায় আছেন, এই ধরে আজকের যে বিচার, মানে সম্পূর্ণটা গোচর ফলের বিচারটাই হচ্ছে রাশি, দৈনিক রাশির ফলের বিচার স্যার। হ্যাঁ, এরকম আমার বক্তব্য একটা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ওই বক্তব্য দৈনিক রাশি ফলটা মানে গোচর ফলের অবস্থান অনুসারে প্ল্যানেটের আজকে কে কোথায় আছেন তার অবস্থান অনুসারে বিচার হবে।